আমি তোমার সাথে এই পডকাস্টে কথা বলবো, সবাইকে এক্সপোজ করে দিবেন নাকি? বাল ব্যতীত অন্য যে কোনো রাজনৈতিক পদাদর্শ যদি আমি মেনটেন করি সেটা কি আমার অপরাধ? আপনাকে তো অনেকে বিএনপির ক্রিস্টোফার নোলানও বলে আজকাল। যেগুলো এদেরকে স্ট্রেট অ্যাওয়ে ব্লক করে ওয়ার্ল্ড ছোট করে ফেলেন। একসময় দেখা যাবে শুধু একটা আলাদা ওয়ার্ল্ড আছে। কোরআন শরীফের আয়াত লিখছি, সেখানেও হা দিয়ে যাচ্ছে। আমাকে কেউ কখনো তৌহিদ আফ্রিদি হইতে দেখবে না, আমাকে কেউ সুলেমান শুকুন হিসেবে দেখবে না। গান শোনায় আপা, ঠিক আছে, আপাই দিছে শোনায়। আমাকে ভালোবাসার মানুষের সংখ্যা অনেক। আমি তিশা আপুর কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো। আমি আমার ক্যারিয়ারের শুরু থেকে, আমার প্রথম নাটক থেকে অভিনয় করছেন। যারা ফেরদৌস হয়েছে তাদের কথা আলাদা, কিন্তু আবার অনেকে আছে যারা না বুঝে হয়েছে, তাদেরকে ক্ষমা সুন্দর দেখতে হবে। 72 থেকে 75 ডকুমেন্টেশন করি। এই ব্যর্থতা কার? এই ব্যর্থতা ইন্টারিমের। 71 পরে জন্ম নেওয়া, তুমি কাউকে স্লোগান দিয়া বলবা তুই রাজাকার, এটা জঘন্য অ্যাটিটিউড। এই অ্যাটিটিউড নিয়ে ভাই রাজনীতি কইরা তুমি টিকতে পারবা না। কেউ যদি কাউকে নাস্তিক বলে সেও মারা খাবে, কেউ যদি কাউকে রাজাকার বলে সেও মারা খাবে। আমি বাংলাদেশের দালাল, আমি বাংলাদেশের দালাল, আমি বাংলাদেশের দালাল। And yes, Speak with রশিদের একটা আনফিল্টার্ড আনসেন্সর্ড এপিসোডে সবাইকে ওয়েলকাম করছি। এবং আমার সাথে আজকে হট সিটে যিনি বসে আছেন, ওনার কথা শুনে যদি আপনারা মজা পেতে চান তাহলে ওনার কথা একদম আনফিল্টার্ড এবং আনসেন্সর্ড রাখতে হবে। দ্য আনসেন্সর্ড সুপার গাই, দি ওয়ান এন্ড অনলি মামুনুর রশিদ বান্না। বান্না ভাই ওয়েলকাম। মামুনুর রশিদ, মামুনুর রশিদ একটা মিসম্যাচ হয়ে গেছে আজকে, না? কেমন আছেন ভাই? কেমন যাচ্ছে সব? আসসালামু আলাইকুম। আমি আসলে দর্শকদের বলতে পারি যে ওয়েলকাম টু মাই শো রশিদ। একদম এখানে তুমি উচ্চারণ করো রশিদ, আমি বলি রশিদ। আমার নাম আব্দুর রশিদ, তুমি হচ্ছে মামুনুর রশিদ। হ্যাঁ হ্যাঁ, তো সো ইটস মাই শো। একদম একদম স্পিক উইথ রশিদ, একদম পারফেক্ট। সো আজকে নেক্সট 2 ঘন্টা একদম আগুন লাগবে। আচ্ছা, আল্লাহ ভরসা, দেখা যাক। মানে আমি তো ফায়ার ব্রিগেড নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, নিচে ওয়েট করতেছে, আগুন লাগলে নেভাই দিবে। ওকে, সোশ্যাল মিডিয়াতে মাবরুর রশিদ বান্না নামটা আমি যতজনকে বলছি, এই আমার সাথে মাবরুর রশিদ বান্না আসছে, এরকম একটা এক্সপ্রেশন। আচ্ছা, কেন? আমার কথা হচ্ছে, আপনি যাই লেখেন তার পিছনে প্রচুর কথা, প্রচুর গালি, প্রচুর হাহা। আপনি মাঝে মধ্যে কমেন্ট বক্স অফ করে দেন, মাঝে মধ্যে না, অনেক সময় কমেন্ট বক্স এখন অফ করে দেন। ব্যাপারটা কি আসলে? আপনি কি লেখেন যেটার জন্য এত হেট্রেড? এটা একটু বলেন। এন্ড আই এম শিওর এই পডকাস্টের নিচেও অনেক হেট্রেড আসবে। না, হেট্রেড ইজ আ পার্ট অফ লাইফ। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে যেটা আমার মনে হয় এটা রিসেন্ট কনভারসেশনের কারণে এটা হচ্ছে। মানে তুমি খুব রিসেন্ট কনভারসেশন করতেছো, যে এটা আমি এটাও শিওরিটি দিয়ে বলতেছি, আমি এই পডকাস্টে এমন কিছু কথা বলবো যেটাতে অনেক ভালোবাসাও আসবে। একদম, হ্যাঁ, কারণ হচ্ছে বিষয়টা হচ্ছে যে কোনো মানুষ 100% পারফেক্ট না। ফার্স্ট অফ অল, আমিও কিন্তু পারফেক্ট না। কেউ দাবি করতে পারবে না বুকে হাত দিয়ে যে আমি 100% পারফেক্ট। আমি সবসময় রাইট কথা বলি, রাইট কাজ করি। আমি সবসময় যে জিনিসটা বলি সেটা হচ্ছে ভুল আমারও হতে পারে, কিন্তু মোমেন্টাম আজকে আমাকে যে কারণে তোমরা রং বলতেছো, 3 মাস পরেই তোমরা ওই কারণে আমাকে রাইট বলবা। হইতে পারে না। সো এটাই হয়ে আসছে। আমাকে ভালোবাসার মানুষের সংখ্যা অনেক। আমি অনেক ব্লেসড ফার্স্ট অফ অল। কিন্তু কিছু মতাদর্শ যখন পলিটিক্যাল কনভারসেশন করি, তখন কিছু মানুষ আছে যাদের পছন্দ হয় না আমার কিছু কথা। খুবই স্বাভাবিক ব্যাপার, পছন্দ নাই হতে পারে। হ্যাঁ, এখন ধরো তুমি আমাকে যখন বললা না ভাই আমার নাম শুনে কেউ হে করছে, আমি এরকম অনেক ছেলেকে চিনি, অনেক মেয়েকে চিনি যারা আমার কথা শুনলে, যারা হয়তো এই শোটা পুরোটা দেখবে 1 সেকেন্ড না টেনে। এটা ভালোবাসার কারণে, এটাই পাওয়া, এটাই প্রাপ্তি, ঠিক আছে? সো ইটস অল অ্যাবাউট টাইমিং। তুমি কোন টাইমিং এ কি বলতেছো। আজকে তুমি যেটাকে ইরেলিভেন্ট মনে করতেছো, ঠিক 3 মাস পরে যা দেখবো এটা সবচেয়ে বেশি রিলেভেন্ট। সো এখন তুমি কোন একটা ডিরেক্ট জাজমেন্টে না যাওয়াটাই ভালো আমার কাছে, যেটা মনে হয় যে আমি একটা জাজমেন্ট, আবার এমনও হতে পারে আমি যেটা রাইট মনে করতেছি ঠিক 3 মাস পরে যা দেখবো এটা রং। আমি আসলে একটা ভুলের উপর ছিলাম। আমি যদি ভুলে থাকি তাহলে ভুল স্বীকারোক্তি করার মতো সদিচ্ছাটা আমার মধ্যে আছে কিনা এটা গুরুত্বপূর্ণ। পারফেক্ট, ঠিক আছে? সো গুরুত্বপূর্ণ হচ্ছে যে প্রত্যেকটা মানুষ ভুল করতে পারে। আমি প্রথমে শুরু করলাম এটা দিয়ে। আমি ধরে নিলাম আজকে আমি যে কথাটা রাইট মনে করছি 3 মাস পর সেটা ভুল হতে পারে। আমি সেটা গ্রহণ করার মতো মানসিকতা রাখি।
হ্যাঁ, আমি মনে করি না আমি 100% রাইট। এবং এই সৎ সাহসটা কিন্তু সবার নাই, নিজের ভুল স্বীকার করা। আমি ভুল স্বীকার করতে রাজি আছি। যেমন আমি বলি, ডাকসু নির্বাচনের সময় আমি কিছু বটর নিয়ে কিছু কমেন্ট করছিলাম, যেটা অনেকের মনে আঘাত দিছে। হ্যাঁ, কষ্ট পাইছে। কারণ নির্বাচনের একটা মোমেন্টামে ওই জিনিসটা হয়ে যায়। কারণ আমি দেখতেছি যে আমি কোরআন শরীফের আয়াত লিখছি, সেখানেও হা হা দিয়ে যাচ্ছে। দিস ইজ স্যাড। তার মানে তুমি কোন জায়গা থেকে ইনস্ট্রাক্টেড, আমি যাই লিখবো তুমি সেটাতে হা হা দিবা। এই যে তোমার হা হা রিপ্লাইটা, আমি এইভাবে উত্তরটা দিলাম। কোরআন শরীফের একটা আয়াতের মধ্যে একটা হা হাও কেন পড়বে? ডেফিনেটলি তোমার সাইকোলজিক্যাল প্রবলেম আছে, বা তোমার অন্য কোনো ইস্যু আছে, অন্য কোনো এজেন্ডা আছে। আমি একটা ভালো কথাও যদি লিখি, যেটার মধ্যেও যদি তুমি রিয়াকশন অনেকগুলো একই টাইপের কমেন্ট পড়ে 50টা প্যাটার্নে, তখন তুমি এটাকে কি বলবা? সাইবার অ্যাটাক বলতে পারো, সংঘবদ্ধ বট অ্যাটাক বলতে পারো। যখন এটা প্রতিবাদ আমি করব, আমি প্রথমে তো চুপ, কিন্তু যখন আমার মনে হয়েছে যে না, আজকে আমি প্রতিবাদ করব, তখন অনেকের ভালো লাগে নাই। ভাই আপনি মনে হয় আমাদেরকে বলতেছেন, ভাই আপনি নিচ্ছেন কেন আপনার ঘাড়ে? আপনি যদি সেই মানুষটা না হয়ে থাকেন, আপনি যদি ওই রোবটগুলো না হয়ে থাকেন, তাহলে আপনি নিচ্ছেন কেন আপনার ঘাড়ে? আমি তো বলতেছি, আমি তো কারোর নাম ধরে বলতেছি না কোনো কথা, আপনি নিচ্ছেন কেন এটা? এটা তো আপনার সমস্যা। আমি বলতেছি যারা আমাকে আক্রমণ করতেছে তাদের কথা, আপনি আপনার ঘাড়ে নিয়ে নিচ্ছেন না আমাদেরকে বলছে। কেন আপনি আপনাদেরকে বলছে, আপনি কেন মনে করলেন? এটা তো ভাই আমার সমস্যা না, এটা তো আপনার সমস্যা। আপনার সাইকোলজিক্যাল জায়গাটা ঠিক করেন আগে। হ্যাঁ, আপনি বলতে পারেন ভাই আমি আপনার বিরুদ্ধে আহ, আরেকটা রাজনৈতিক মতাদর্শ ধারণ করি। আরেকটা রাজনৈতিক মতাদর্শ বাল ব্যতীত অন্য যে কোনো রাজনৈতিক মতাদর্শ যদি আমি মেনটেন করি, সেটা কি আমার অপরাধ? না, ইউ হ্যাভ ইউর ফ্রিডম। এভরিওয়ান, যে আমার অপোনেন্ট আরেকটা মতাদর্শে বিলিভ করতেছে, অপোনেন্ট, আমাদের শত্রু কিন্তু কমন এনিমি বাল। ঠিক আছে, বাল কিন্তু আমাদের শত্রু, আর বাকিরা কিন্তু আমাদের অপোনেন্ট। আমরা কি করি? অপোনেন্টকে শত্রু জ্ঞান করে ফেললে কিন্তু ভুল পলিটিক্স হবে। এই জায়গাটা মনে রাখতে হবে। আমরা হয়তো নির্বাচন করতেছি অনেকগুলা প্যানেলে, ধরো যে আমরা 10টা রাজনৈতিক দল, 20টা রাজনৈতিক দল ভোটিং করতেছে, কিন্তু জুলাই 24-এ কি প্রমাণ করে গেছে? গত 17 বছর কি প্রমাণ করে গেছে? প্রমাণ করে গেছে আমাদের কমন শত্রু একটা, বাকিরা আমরা শুধুই বিপক্ষ। বিপক্ষকে তুমি সরাসরি ভাবে শত্রু বানায়ও না। আমি আমার বিপক্ষকে শত্রু মনে করি না। আমি মনে করি আমার বিপক্ষ শুধু বিপক্ষ, আমার অপোনেন্টকে ঘায়াল করার জন্য আমার যে কথাটা বলা দরকার সেটা আমি বলবো। আবার সেই জিনিসটার জন্য আমি আবার ফেসবুকে সরিও লিখছি। আমার কথায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, আমি সরি। কারণ আমি যদি শত্রুকে বলতাম, আমি বালকে যা বলি এটার জন্য আমি জীবনও সরি বলবো। আই এম নট দ্যাট পারসন। আমি বালের ব্যাপারে জীবনও সরি বলবো না, কারণ আমি জানি ওরা কি করছে, কি পরিমাণ খুন গুম অত্যাচার গণহত্যা চালাইছে দেশে। আমাদের ভাইদের রক্ত নিচ্ছে, আমাদের বোনদের রক্ত নিচ্ছে, আমাদের বাবা মাকে কষ্ট দিচ্ছে, আমার বাবারা, আমার মায়েরা, আমাদের এই বাংলাদেশের জনগণকে একদম লিটারেলি আরেকটা দেশের দাস বানায় ফেলতে চাইছে, তাই না? এটা তো কমন শত্রু। এখন যারা 17 বছর আমাদের সাথে একসাথে ছিল, একই সাথে কষ্ট অত্যাচার সহ্য করছে, সে কি আমার শত্রু হতে পারে? আমি সেই জায়গাটা নিয়ে কথা বলি, না হতে পারে না। মজলুম তো আমরা সবাই। এক্স্যাক্টলি, মজলুমের দল একটা। রাইট। সো আমি যে জিনিসটা, এই প্রশ্নের উত্তরটা আসলে অনেক অ্যাঙ্গেলেই দেওয়া যেত। এই অ্যাঙ্গেলটা আমি বললাম কারণ হচ্ছে এটা আমি মনে করি 1 নম্বর অ্যাঙ্গেল, যেই অ্যাঙ্গেল থেকে বলা উচিত। এবং আমি মনে করি এই কথাটা আমরা বলি না, আমরা কিন্তু অনেক শত্রু বানাই ফেলতেছি, বুঝতেছি না আমাদের কমন এনিমি কিন্তু একটা। এই কমন এনিমি আমরা ভুলে যাই কেন? আমাদের কিন্তু খুব খারাপ হচ্ছে জিনিসটা। আমরা যেন কমন এনিমি ভুলে না যাই। আবার কমন এনিমি কি আকাশে উড়ে গেছে, বাতাস হয়ে গেছে? না। তার কি বঙ্গোপসাগরে যে ডুব দিছে? না, মিশেই তো আছে। তুমি কিভাবে জানো, বা আমি কি করে জানি যে আজকে আমাকে হেট্রেট দিচ্ছে আরেক দলের লোক হয়ে, সে ওই লোকটা ছিল না 24শে জুলাইয়ের আগে? গুপ্ত সুপ্ত। হ্যাঁ, গুপ্ত সুপ্ত তো অনেক আলাপ, এটা তো বিভিন্নভাবে স্ট্র্যাটেজিগত ভাবে নেওয়া যায়। কিন্তু ক্যাম্পে ছিল আসলেই, ধরো সুপ্তই ছিল না, গুপ্তই ছিল না, ধরে নিলাম গুপ্তও ছিল না, সুপ্তও ছিল না, কিছু ছিল না, সরাসরি করছে। হ্যাঁ, সেরকম লোকগুলোকে হাওয়া হয়ে গেছে, সবাই চলে গেছে, বিদেশে পালাইছে, সবাই পালাইছে।
সবাইকে হেলিকপ্টার ইয়ে দিয়ে উঠতে পারছে? না নেপালে তো দেখছি যে রশি ফালাইতে পারছে, রশি দিয়ে দিয়ে পালাইছে, ফাইন্যান্স মিনিস্টার দৌড়ের উপর রাখছে। আমরা তো সেটা করতে পারি নাই। যাই হোক, এই আলোচনাটা অনেক ডিপ হয়ে যাবে, আমি এই প্রশ্ন উত্তরটাতে হয়তো এগুলো বলতে চাইতেছি না। আমি যে জিনিসটা বলতে চাইলাম সেটা হচ্ছে আমি মনে করি আমি খুব স্পষ্ট, আমার কাছে ক্লিয়ার কে আমার শত্রু আর কে আমার অপোনেন্ট। রাইট। মানে ভাই, আপনি যখন জুলাই আন্দোলনে মানে ভোকাল পার্সনদের মধ্যে একজন ছিলেন এবং শোবিজে আমরা যাদেরকে দেখছি ভোকাল পার্সন ছিলেন, আপনি তাদের মধ্যে অন্যতম, এবং আপনার একটা ভোকাল স্টেটমেন্ট আমাদেরকে অনেক বেশি মোটিভেট করছে। তারপরে উই অ্যাজিউম যে আমাদের হিরো এবং এই মানুষটাকে সবসময় আমাদেরকে মনে রাখতে হবে। কিন্তু এরপরে আপনি যখন একটা নির্দিষ্ট দলের হয়ে কাজ করা শুরু করলেন এবং সেটা অফকোর্স মানে পাবলিকলি প্রকাশ্যে, তখন আপনার বিরুদ্ধে নানান ট্যাগিং আসা শুরু করলো, বিএনপির দালাল। আপনাকে তো অনেকে বিএনপির ক্রিস্টোফার নোলানও বলে আজকাল। ওকে ফাইন, কোন সমস্যা নেই। হ্যাঁ, বলে। এটা একটু আমাকে যদি আপনি খোলাসা করতেন, ধরেন আপনি কেন একটা নির্দিষ্ট দলের পারপাস সার্ভ করছেন এখন, এটা কেন এবং এটার পিছনে কারণ কি? তুমি খুব ভালো একটা রিল বানাবা স্টার্টিং, আমি জানি, তার জন্য তুমি খুব ভালো ভালো এটা বুঝতে পারতেছি আমি তোমার প্যাটার্ন অনুযায়ী, মানে খুব এমন প্রশ্নগুলো এমন ভাবে থাকে যে রিল গুলা খুব মজার হয়, মানুষ যেন দেখে, আমি বুঝতেছি। এটাই। বাট আমি একটা জিনিস এখানে বলি, তুমি ভোট দিবা ভাই? হ্যাঁ, ভোট দিব। তুমি কি নিরপেক্ষ? না, ভোট তো একটা পার্টিকে দিতে হবে। এই যে দিস ইজ মাই আনসার। আচ্ছা, সো আমি আমার ট্রু কালারটা শো করতেছি, আমি বলতেছি যে আমি দলটাকে ভোট দিব, আমি সমর্থনটা ওপেন দেখাচ্ছি। আর তুমি গুপ্ত সুপ্ত খেলতেছো, তুমি হচ্ছে নির্বাচনের দিন একজন কারোর ভোট দিবা। বুঝতে পারছি। তুমি বলতে চাইতেছো কি? তুমি বলতে চাইতেছো আমি কেন শো করতেছি আমার ট্রু কালার? হ্যাঁ, আমি অন্যায় করতেছি কিনা দ্যাট ইজ দ্য কোশ্চেন হওয়া উচিত। কোন যেই দলটা 17 বছর ধরে নির্যাতিত হইল, নিপীড়িত হইল, সবচেয়ে বেশি আক্রান্ত হইল, নেতারা কর্মীরা সবচেয়ে বেশি খুন গুমের শিকার হইল, সেই দলটা যদি আমি ওপেনলি সাপোর্ট করি, এটা অপরাধ? আমি তো বাল করতেছি না, দাঁড়াও কমপ্লিট করি আমি শেষ, এর মাঝখানে ঢুকে গেলে ঝামেলা হবে, মানুষ ভুল বুঝবে। ওকে। ঠিক তেমন আমার অপোনেন্টে যারা দাঁড়ায় আছে, আমি প্রথম প্রশ্ন উত্তরে দাঁড়ায় বললাম, তারাও তো নির্যাতিত, সেটাও তো অপরাধ না? সেও যদি আমার অপোনেন্টে, আমার ফলোয়ার লিস্টে, আমার ফ্রেন্ড লিস্টে যদি কেউ অন্য দলও করে, আমার অপোনেন্ট হয়, সেটা তো অপরাধ হইতে পারে না। ওইটাকে আমি অপরাধ জ্ঞান করি না, কিন্তু অনেকে এটাকে অপরাধ জ্ঞান করে। আমার দলের ভিতরে লোক আছে এরকম, অপরাধ জ্ঞান করে এটাকে, আরে তুই এটা করবি কেন, আরে কি আশ্চর্য কথা, তাহলে তো সেও একইভাবেই ভাববে আমাকে, তুই এটা করবি কেন। ও তো দালাল, এও ওকে দালাল করবে, এও ওকে দালাল করবে। আমি তো ভাই বাংলাদেশের দালাল, আমি তো বাংলাদেশের দালাল। আমি কি বাংলাদেশের বাইরে যে ইন্ডিয়ার 5 আর 4 ওরকম কোন দল করতেছি? তুমি যদি জিয়াউর রহমানকে পড়ে আসো, বাংলাদেশে অপোনেন্ট যে দলগুলো আছে তারাও কি অস্বীকার করতে পারবে জিয়াউর রহমানকে? না, তাদের রাজনীতি করার রাইটই তো জিয়াউর রহমান। জিয়াউর রহমান কি তারা কি জিয়াউর রহমানকে নিয়ে খারাপ কথা বলতে পারে? না। জিয়াউর রহমান একজন বাংলাদেশপন্থী দেশপ্রেমিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন। খালেদা জিয়া কেমন ছিলেন জিজ্ঞাসা করো, পড়াশোনা করো। তোমাদের নতুন জেনারেশনের সবচেয়ে প্লাস পয়েন্ট কি জানো? তোমরা অনেক কিছু ইজিলি বের করে ফেলতে পারো, যেটা আমার আফসোস অনেক সিনিয়র গান্ডুরা এটা বের করতে পারবে না। এখানে এই সিনিয়র গান্ডুগুলো তখন এখানে জানটা পাকায়, এখানে প্যাচটা বাঁধায় ফেলে, তবে রিড করতে পারে না জেনারেশনকে। আমি এটা রিয়েলাইজ করতেছি, আমি সবাইকে বলতেছি না, একটা বড় শ্রেণীকে বলতেছি। একটা শ্রেণী আছে কিন্তু, বড় ছোট মেজারি যাই হোক, একটা শ্রেণী আছে কিন্তু রেডি করতে পারো। সো যেই প্রশ্ন জায়গাটা আসলাম, যে আমি আসলে এখানে স্পষ্ট করে তোমাকে বলতে চাই, আমি মামরুল রশিদ বান্না সারা জীবন মজলুমের পক্ষে ছিলাম, মজলুমের পক্ষে আছি, মজলুমের থাকবো। কেউ কখনো একটা দলের আমাকে কেউ কখনো তৌহিদ আফ্রিদি হইতে দেখবে না, আমাকে কেউ সুলেমান শুকুন হিসেবে দেখবে না, আমাকে কেউ কখনো ওই যে কি বলে বিএনপির ক্রিস্টোফার নোলান ট্যাগ দিয়েও এটা লাভ হবে না। হ্যাঁ, বা যেই কথাই বলুক, যেভাবেই আমাকে রিড করুক, যতভাবেই আমাকে ট্রল করুক, এটা কোনো লাভ হবে না, ওয়ার্ক করবে না। কারণ হচ্ছে রাইট সাইড অফ দ্য হিস্ট্রি, অলওয়েজ রাইট সাইড, মানুষের পক্ষে, গণমানুষের পক্ষে আমি সবসময় থাকবো। আমার দলও যদি কখনো গণমানুষের বিপক্ষে যায়, আমি বিপক্ষে দাঁড়াবো। দিস ইজ মি।
এটা আমি আজকে প্রমিস করলাম এই শোতে, প্রমিস করলাম এটা আমি থাকবো। আমার দল যদি কখনো, আমি যে দলটাকে আজকে সাপোর্ট করতেছি, আমি বাংলাদেশ পন্থী সবচেয়ে বড় দল হিসাবে দেখি, আই প্রমিস যে আমাকে জনগণের কাতারেই দেখবে, আমার পাশেই দাঁড়ায় থাকবে, দেখবে যে আমি তাদের পাশে দাঁড়ায় আছি। কারণ আমি এই জায়গায় স্ট্যান্ড ক্লিয়ার, কারণ আমাকে কোন একটা নির্দিষ্ট দল, আমি যে দলটা সাপোর্ট করি তারা আমাকে আমার বানায় নাই, আমাকে পুরো বাংলাদেশ মিলে বানাইছে। অফকোর্স দ্যাটস ওয়াই অপোনেন্টে যে দলটা আছে, সাপোর্টাররা আছে, তারা কষ্ট পায় যখন আমি একটা দলের হয়ে প্রচারণা করি, তখন তাদের খারাপ লাগে। আমি কিন্তু এটা বুঝি, এমন না যে বুঝি না, কিন্তু আমি যে জিনিসটা বুঝাইতে চাই সেটা হচ্ছে এটা কোনো অপরাধ না। আপনিও করেন, আমার কোনো সমস্যা নেই, আপনি তো আমার অপোনেন্ট, আপনি তো আমার শত্রু না, করেন না। বাল সাপোর্ট না করলে হলো, আমি বারবার এই জায়গাটা এমফাসাইজ করবো, কিন্তু আপনি বাল বাদ দিয়া যে কোনো দল করেন, আমি বাল ব্যতীত বাংলাদেশপন্থী সকল দলের পক্ষে আমি সকল দলের পক্ষের মানুষ। আই ডোন্ট কেয়ার এনিবডি। আমি জানি আমার শত্রুকে, এবং এই জায়গাটাই আমি মেসেজটা দিতে চাই ক্লিয়ারলি আমার ভাইদেরকে, আমার বোনদেরকে, যে এটা যদি আমার সমর্থিত দল কখনো বিপক্ষে যায়, জনগণের মুসলিমদের বিপক্ষে যায়, আমি মুসলিমদের কাতারেই থাকবো ইনশাল্লাহ। সো এই জায়গাটা কখনো আমি আমাকে ওই নামে ট্যাগ করতে পারবে না কেউ কখনো, এবং ইনশাল্লাহ আমি জানি আমি এই জায়গাটা স্টিক থাকবো। কারণ আমার অনেক লোভ নাই, বুঝছো, যে আমার জীবনে এটা পাইতে হবে, ওইটা পাইতে হবে। বলে না, শুকর আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ, মানে ধরো আমার যেটা আসছে, আমি কখনো এরকম, আমি কখনো লাইফে কোনো গোল নিয়ে আগাইনি যে আমার এটা পাইতেই হবে। আমি সবসময় যা পাইছি আলহামদুলিল্লাহ হয়ে গেছে ওইখানে, ওকে এটা পাইছি, ওকে এটা আসছে। আমি মনে করি যে আমার এক্সপেকটেশন এতই লো ছিল লাইফে, সবসময় আমি চাইছি এত কম যে আল্লাহ আমাকে সবসময় বেশি দিছে। আমি যে ভালোবাসাটা এখন পাই মানুষের, তুমি হয়তো 3 দিন আগের পোস্টটা দেখবা হাহা রিয়েক্ট, এখন পোস্টে যা দেখো সব লাভ রিয়েক্টে ভর্তি। দিস ইজ দ্য মি অ্যাকচুয়ালি, যে তুমি সবসময়, মানুষের লাইফ সবসময় একরকম যায় না, ইটস অ্যান আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়েই যায়। সবসময় লাইফে শুধু হাসি থাকে না, লাইফে কখনো কখনো কান্নার প্রয়োজন হয়, কখনো কখনো রাগের প্রয়োজন হয়। সো এই সবগুলো রিয়াকশন ফেসবুকের রিয়াকশন বাটনে আছে। সো তুমি সবই নিবা ভাই, তুমি সবসময় লাভ পেতে কেন চাও? একদম। মান্না ভাই, আপনি কিন্তু মাত্র প্রমিস করলেন আমার শোতে যে আপনার নিজের আদর্শের দলও যদি ভুল করে, আপনি সেটার এগেইনস্টে দাঁড়াবেন। দল যদি জনগণের বিপক্ষে যায়, আপনি সেটার বিপক্ষে কথা বলবেন, সেটার বিরুদ্ধে। এটা কিন্তু সবাই দেখছে। এখন আমি একটু টপিকে আসি। বিষয়টা হচ্ছে যে ধরেন, এই যে রিসেন্ট আমরা কিন্তু 5ই আগস্টের পর একটা ন্যারেটিভ দেখলাম, নৌকা ধানের শীষ, 2 সাপের 1 বিষ। আমরা তখন এটাকে জাস্ট একটা জেনজিদের মকারি হিসেবে ধরে নিছি। বাট ডে বাই ডে, দিন যত যাচ্ছে, আমরা কিন্তু জিনিসটার একটা মানে রিয়াল রিফ্লেকশন দেখতে পাচ্ছি। এই ধরেন রিসেন্ট ডাকসু ইলেকশনের কথাই যদি বলি, আমরা যেটা দেখলাম, মানুষজন কিন্তু এখন আর ওই বয়ানটা খাচ্ছে না যে না, এরা তো মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, এদেরকে ভোট দেওয়া যাবে না। মানুষ এটাই দেখতেছে যে কারা আসলে তার ওয়েলফেয়ারের জন্য পলিটিক্স করে, তাদের দিকেই যাচ্ছে। এবং আমার কাছে মনে হয় যে বিএনপি, যেটা বাংলাদেশের আনডাউটেডলি বাংলাদেশের একটা অন্যতম বড় রাজনৈতিক দল, তাদের যে পলিটিক্যাল স্ট্যান্ড থাকার কথা ছিল সেটা কিন্তু তাদের নাই। এবং তারা কিন্তু অলমোস্ট আমরা দেখছি যে আগের যে রেজিম, সেই স্ট্র্যাটেজি, সেই প্যাটার্ন, সেই দিকেই যাচ্ছে। এরকমটা হইলে তো নেক্সট ইলেকশনে আসলে তাদের জন্য হয়তো খারাপ কিছু ওয়েট করছে। আই ডোন্ট নো কি হবে। হোয়াট ডু ইউ থিঙ্ক? একটু যদি সেলফ ক্রিটিসিজম করতে বলে, সেলফ ক্রিটিসিজম অ্যাজ ইন, যেহেতু আপনি এই দলটাকে ধারণ করেন, ইউ হ্যাভ দিস ফ্রিডম, এভরিওয়ান হ্যাজ, আপনি একটু আমাকে বলেন আপনার পার্সপেক্টিভে যে কোন কোন জায়গাগুলোতে তাদের এখন নজর দেওয়া উচিত। সবার আগে যেটা বোঝা উচিত, নতুন যে ভোটাররা তারা কি চায়, সবার আগে এখানে ফোকাস করা উচিত। এরা কিন্তু এত ইজি না, এদেরকে আপনি মার্কা খাওয়াইতে পারবেন না। এরা মার্কা বুঝে না, এরা বুঝে ন্যারেটিভ। এই নতুন ভোটাররা, ওনারা বোঝে হচ্ছে কমিটমেন্ট এবং রিফ্লেকশন, আপনার কাজের মধ্যে সেটা আসতে হবে। শুধু বুঝুমুজুম দিবেন আর ভোট পেয়ে যাবেন, এত ইজি না। এবং আমি এই তোমার সত্যি বলতে চাই, যারা নতুন ভোটার্স, যারা প্রথমবার হাসিনা, গণহত্যাকারী হাসিনা, খুনি, গাদ্দার, হারামি হাসিনার পরবর্তী সময়ে যারা এই সময়ে ভোট দিবে, পারবে সুযোগটা দিতে, তাদেরকে আমি প্লিজ অনুরোধ করতেছি, যারা আপনাদের সামনে
ঠিকঠাক মতো ইস্তেহার দেওয়া থেকে শুরু করে ঠিকঠাক মতো প্রমিস করা থেকে রিফ্লেকশন যদি তাদের মধ্যে না পান, তাদের চোখে মুখে না পান, তাদের কনভিকশন না দেখেন, তাদেরকে ভোট দিবেন না, সে যে দলেরই হোক। কেন দিবেন আপনি ভোট? আবার এই দেশে মানুষ মরবে, আবার এই দেশের আহত হবে আমাদের ভাইয়েরা, আমার বোনেরা রাস্তার মধ্যে আবারও রক্ত দিবে। কতবার রক্ত দিবে? রক্ত তো খুব সস্তা হয়ে গেছে। না, সস্তা জিনিস না এটা। এটা কিভাবে সস্তা? এটা তো সস্তা জিনিস না, এটা সিরিয়াস থিং। যেই বাবা তার সন্তানের লাশ কাঁধে নেয় সেই জানে কষ্টটা কি। যেই মা এখনো বিছানার পাশে তার সন্তানকে দেখতে পায় না প্রতি রাতে, সেই জানে কষ্টটা কি। যে ছেলেটা কিছুদিন আগেও চোখে দেখতো, 1 বছর আগেও 2 চোখে দেখতো সারা পৃথিবী, সে তার মাকে দেখতে পায় না, সেই জানে তার কষ্টটা কি। সো এটা এত ইজি না। মানে এই ভোটিং পাওয়ারটা একদম মার্কা দেখে দিবেন না। প্রতিটা প্রার্থী দেখবেন, প্রার্থী কি বলতেছে সেটা দেখবেন, সে যে দলেরই হোক, যাতে চাপে পড়ে প্রতিটা দলের যোগ্য প্রার্থী দেওয়ার। চাপে পড়তে হবে, যোগ্য প্রার্থী আসতে হবে। বড় বড় চিল্লালে, বড় বড় বক্তৃতা দিলে হবে না, যোগ্য প্রার্থী লাগবে। কনভিকশন দেখতে হবে, চোখের মুখে ফেসের মধ্যে আসতে হবে জিনিসটা, গলার জোরের মধ্যে সেটা থাকতে হবে। কনভিকশন ইজ মাস্ট, এবং ফিউচার দেখার ক্ষমতা আছে কিনা সেটা দেখতে হবে। আমার দলের অনেকেরই অনেক প্রবলেম আছে, যেমন একটু শুনি। এই যে হুট করে আপনি, এই যে আমি যে জায়গাটা খুব মেনটেন করার চেষ্টা করি সেটা হচ্ছে, আমি 24-এর সময়, 24-এর পূর্ববর্তী সময় যারা আমাদের সাথে একসাথে ফাইট করছে, যে ফাইটাররা, তাদেরকে আমি কখনো ছোট করে কথা বলি না, কিন্তু তারা বলে ফেলে অকপটে। কিছু কিছু মিডিয়ায়, ভারতীয় মিডিয়া আমি স্পষ্ট করে বলি, যেখানে আমরা দেখছি ওরা কি পরিমাণ প্রোপাগান্ডা চালাইছে, সংখ্যালঘু কার্ড থেকে শুরু করে, খেলা থেকে শুরু করে, মনে আছে? এগুলো ভুলে গেলে তো হবে না। কতগুলো আন্দোলন হয়েছে ইন্টারিমের সময়, শুরুতে পাগল নাই হচ্ছে ইন্টারিমকে দোষ দিব, একটু পরে হয়তো আমি বলবো, ইন্টারিমের কথাও বলবো, কিন্তু দোষ দিয়ে বলবো। কিন্তু ইন্টারিমকে কি সুস্থির হইতে দিছিল প্রথম 3, 4, 5, 6 মাস? মনে করেন তো ভাই, আমাদের তো গোল্ড ফিশের মেমোরি, আমরা ভুলে যাই। কতগুলো আন্দোলন হয়েছে। প্রথমে সংখ্যালঘুদেরকে নামায় দিয়ে একটা আন্দোলন, একটা ক্রিয়েট করার চেষ্টা করছে না, যে নির্যাতন হচ্ছে, আমরা জানি না। আমাদের ভাইয়েরা হাতে হাত রেখে মন্দির রক্ষা করছে, সেই ছবি কি দেখে নাই সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবী দেখে নাই? তারা তো ন্যারেটিভ দিত 5 লক্ষ মানুষ মেরে ফেলবে, কেটে কুচি করে ফেলবে। কোথা কটা মানুষ করছে? প্রত্যেকটা রাজনৈতিক দল, গভর্নমেন্ট, প্রত্যেকটা এজেন্সি, তাদের সবারই এখানে ক্রেডিট আছে, যেটা হয় নাই, এটা ঠেকানো গেছে। কিন্তু তোমাকে তো ভাই বুঝতে হবে জিনিসটা, যে যেই মিডিয়া কন্টিনিউয়াসলি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, তুমি সেই মিডিয়াতে যে যদি বাংলাদেশের বিষয়ঘাত করো বা ইন্টারনেটের বিষয়ঘাত করো, তাহলে জনগণ নিবে না ভালোভাবে। নিবে না, ওটা তো ওই ডিসক্রেডিট আসবে দলের কাছে, যে দল থামাইতেছে না কেন, ওকে নিয়ে এত কথা বলে কেন, এগুলি কি বলতেছে, উনি কোথায় বলতেছে? উনি তো এই মিডিয়াতে, এই লোগোওয়ালা টেলিভিশনে কন্টিনিউয়াসলি আমাদের এগেইনস্টে প্রপাগান্ডা হইছে। রাইট, আপনি সেখানে যে বিচার দেন, ওইখানে তো লেজিটিমেসি বাড়িয়ে দিয়ে আসলাম আমি। আপনি না, লেজিটিমেসি হামনা হয় না তো, ওই লোক যে ব্যক্তি বলতেছে তার তো লেজিটিমেসি লাগবে। লেজিটিমেসি হয় এত সহজ না, কিন্তু যেটা ড্যামেজ হয়, দলটার ক্ষতি হয়। রাইট, এই ধরনের ক্ষতিগুলো হয় নাই, এইটাই প্রবলেম। এই জায়গাটাতে আমি দেখছি যারা নতুন ভোটার্স, যাদের সাথে আমার সবচেয়ে বেশি ইন্টারাকশন হয়, যারা একদম ওপেনলি বলতে পারতেছে, যারা একদম শুরু থেকে, একদম জিরো থেকে বলতে পারতেছে, ডিরেক্ট বলতে পারতেছে যে বানা ভাই এটা ঠিক না, এটা কেন হইতেছে। আমাকে ডিরেক্ট, তুমি স্টার্টিং করছো ভাই, আপনার নাম শুনলে ইউ করে, এটা তুমি স্টার্ট করছো না। হ্যাঁ, এটাই তোমাদের জেনারেশনের বিউটি। এটাই আবার সিনিয়ররা নিতে পারে না, ওরা বেয়াদব। হ্যাঁ, কিন্তু তোমরা বেয়াদব না, এটাই তোমাদের এক্সপ্রেশন। এটাই ধরতে হয়, এটাই বুঝতে হবে। আমাদের পড়া জেনারেশনটাই তোমরা, ঠিক পড়া জেনারেশন। আমরা মনে করি যে এক্সপ্রেশন মনে হয় বেয়াদবি করলো, আরে শুরুতেই অ্যাঙ্কর আমার সাথে একটা বেয়াদবি করলো। নো, এটা করে নাই, এটাই ওদের এক্সপ্রেশন। এইভাবেই ওর এক্সপ্রেস করে, ওরা ডিরেক্ট বলে যেটা বলা। গতকাল যে কন্টেন্ট ক্রিয়েটার আমাকে মেসেজ করে বললো, বানাবে আপনি বিএনপি করেন, ডিরেক্ট কোশ্চেন, কোনো সালাম নাই, না মানলাম, কিছু নাই, আপনি বিএনপি করেন। মানে ও খুব ডিসঅ্যাপয়েন্টমেন্টের জায়গা থেকে বলছে। পরে আমি ওকে বুঝাইলাম যে ভাই, আমি তোকে উত্তর দিব,
তোর সামনে উত্তর, তোর টাইমলাইনে আমার উত্তর যাবে, আমি কি বলতে চাই সেই উত্তর অলরেডি আমি দিছি। হয়তো এই কন্টেন্টটাই ও বুঝবে আমি যাকে বলতেছি, যে আমাকে কালকে একটু অন্যভাবে চার্জ করছে যে আমি কেন সমর্থন করি। হ্যাঁ ভাই আপনার সাথে এটা যায় না, এরকম বলে ফেলছে এই ধরনের কথা, তাকে আমি উত্তর দিলাম কেন আমি এই দলটা সাপোর্ট করি, ছোট্ট করে হলো বলছি যে দেখো জিয়াউর রহমানকে একটু পড় ভাই, দরকার আছে। আমি বলতেছি না এটা চেতনা না কোনো, এটা জাস্ট এটা কোনো চেতনা খাওয়াইতেছি না, আমি জাস্ট নর্মালি বুঝাইতেছি যে একজন আর্মি অফিসার যিনি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করছেন, একজন আর্মি অফিসার, একজন যিনি স্বাধীনতার ঘোষক, যে মানুষটা কখনো চেতনা সেল করেন নাই, যে মানুষটার আত্মীয় স্বজন তার ভাইকে, তার বোনকে, তার আত্মীয় স্বজনকে চিনতে পারবি না খুব একটা, কিন্তু তার সন্তানের কথা আমরা জানি, তার স্ত্রীর কথা আমরা জানি। আমি আসতেছি, বুঝতেছি তুমি যেটা বলবা ওই জায়গায় আসতেছি। এই খালেদা জিয়া ওনাকে কিভাবে জেলের মধ্যে আটকানো হয়েছে, তারেক রহমান নির্যাতিত হন নাই, তাকে কি অমানবিক নির্যাতন করা হয়েছে। আমি তো বলি আয়নাঘরের প্রথম অতিথি উনি ছিলেন, তো তারও ফ্লস থাকতে পারে ভাই, প্রত্যেকের ফ্লস এর মধ্যে আছে, আমারও আছে ফ্লস। আমি বললাম না শুরুতে, এই ফ্লস পার্ট অফ লাইফ। এই জায়গাটা তো একটা ফ্লস ধরে তুমি পুরো ক্রেডিট ডিসক্রেডিট করে দিবা, এটা ঠিক না। এটা কার কোনো দলের ক্ষেত্রেই, কোনো নেতার ক্ষেত্রেই ঠিক না, বাল ব্যতীত। আমি আবারও বলে দিচ্ছি, বালের ক্ষেত্রে আমার জায়গায় নো মার্সি। আর আই বিলিভ বাল মানে সবাই জানে এখন এটা। সো এটাই আমার দলে অনেক কিছু ঠিক করার আছে, আমি যে দলটা সমর্থন করি। আরেকটা কথা একটু বলি, সেটা দর্শকের জন্য বলার প্রয়োজন, খুব জরুরি। সেটা হচ্ছে আমি কিন্তু কোনো পোস্টেড মেম্বার না। তো তোমরা আমার পুরো বিএনপি বানাই দিও না রে ভাই, যে তোমরা ভাই আপনি বিএনপির এটা করছে কিনা ওটা করছে কিনা, এগুলো জবাব দেওয়ার মানুষটা তো আমি না, কারণ আমি তো বিএনপির কোনো পোস্টেড পার্সন না, আমি সাপোর্টার। আমি হয়তো ওপেনলি বলে ফেলছি সাপোর্টার, আমি ডিরেক্ট বলছি আমি সাপোর্টার। তোমরা হলো গুপ্ত, তোমরা হলো নির্বাচনের দিন যে আর একটা দল নিবা সিল মারবো, প্রত্যেকটা মানুষই পলিটিক্যাল। হ্যাঁ, আমাদের সমস্যাটা হচ্ছে ভাই ওর পক্ষে থাকলে নিরপেক্ষ, ওর পক্ষে না থাকলেই, এইটাই হলো মূল বিষয়। না আমার পক্ষে থাকলে আমার ভাই আমার দল করতেছে, হে একদম ঠিকঠাক আছে, ভাই আমার দল করতেছে না, দালাল হয়ে গেছে। ব্যাপারটা তো ইজি না। আমি আবারও বলতেছি, প্রাউডলি বলতেছি, আমি বাংলাদেশের দালাল, আমি বাংলাদেশের দালাল, আমি বাংলাদেশের দালাল। and I am very much happy to announce that আমি একটা প্রাউড বাংলাদেশি দালাল। ঠিক আছে, সো এই জায়গায় আমি আজীবন থাকবো ইনশাল্লাহ। আমাদের এরকম বাংলাদেশি দালাল অনেক দরকার। ভাইয়া পলিটিক্স নিয়ে তো অনেক কথা বললাম, আপনার যে মেইন জনরা সেটাতে যাব, তার আগে একটা ছোট কোয়েশ্চেন। এই যে ধরেন সোশ্যাল মিডিয়ায় এত বুলিং, এত অ্যাটাক, এত কমেন্ট, ধরেন কমেন্ট বক্স অফ করা তো একটা অপশন, ঠিক আছে, বাট সবসময় তো সেটা করা যায় না। আবার আমরা রিয়াক্ট লিস্টেও দেখি যে কি অনেক কাছের মানুষজন হাহা দিচ্ছে বা আরেকজন আমাকে পচাচ্ছে, সেটাই মজা নিচ্ছে। এই মানুষগুলো কিন্তু এন্ড অফ দ্য ডে আমাদের লাইফে একটা আর্টিফিশিয়াল টক্সিসিটি ক্রিয়েট করে এবং আমাদের মানসিক শান্তি নষ্ট করে দেয়। আপনি একজন মানে প্লেসড পার্সন, এটা আপনার ক্ষেত্রে অনেক বেশি, আমার লাইফেও টুকটাক আছে, যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করি, টুকটাক আমার মনে হয় সবার লাইফেই আছে, যারা ধরেন একটু ভোকাল বা যারা একটু পাবলিক। এই জিনিসটাকে আমরা হ্যান্ডেল কেমনে করতে পারি? ধরেন যে কমেন্ট করতেছে তার মুখ তো আমি বন্ধ করতে পারবো, সেটা তখন তোমাকে ফ্যাসিস্ট বলবে। সো হোয়াটস দ্য সলিউশন? হোয়াট ডু ইউ থিংক? ভেরি সিম্পল, ওকে, ব্লক, জাস্ট ব্লক হিম অর হার স্ট্রেট অ্যাওয়ে, ব্লক করো। ওকে, কোনো কথা নাই, নো মার্সি, নো রেস্ট্রিকশন, ডাইরেক্ট ব্লক। আমি এটা করি, ডিরেক্ট ব্লক মারি। কত মানুষের ব্লক মারছি, ধুমা ব্লক মারি আমি। কতজনকে ব্লক মারছেন? আমি কয়েক 10-12 হাজার হবে, আরো বেশি হইতে পারে, আমি জানি না, গুনি নেই। ডেইলি তো তাহলে অনেক ব্লক মারেন। আমার সারা জীবন ধরে ব্লকে মারি আমি সারাক্ষণ। আমি যখন একটা সময় আন্ডারস্ট্যান্ড করতে পারছি যে আমি সোশ্যাল মিডিয়া, ইট ইজ মাই প্লেস, যে আমার শান্তি নষ্ট করবে তারে আমি রাখবো কেন? ঠেকা লাগছে আমার, সে আমার খায় না পড়া। যে তোমার শান্তি নষ্ট করতেছে, যার পোস্ট দেখা তোমার শান্তি নষ্ট হচ্ছে, তারা তুমি মোবাইলে রাখবা কেন? ব্লক 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 স্ট্রেট আউট ব্লক। ফেসবুক দিছে কেন ওই অপশনটা? সোশ্যাল মিডিয়াতে ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো বা অন্য যতগুলা সাইট বল, প্রত্যেকটাতে ব্লক অপশনটা তো আছে, প্রত্যেকটা অ্যাপে। কেন আছে অ্যাপটা? এটা ইউজ না করার জন্য দিছে? ধীরে ধীরে তুমি তোমার শান্তি পিস, তুমি তোমার ফিট কেমন হবে তুমি সেট করো। তোমাকে যে তোমার যে শান্তি নষ্ট করছে স্ট্রেট আওয়ে ব্লক করো। আমি একটা ভালো কথা লিখছি, যে লোকটা আমার ধরো
তোমার একটা ছবি তুমি ফেসবুকে পোস্ট করছো, খুব সুন্দর একটা ছবি, তোমার ছবির ভিতরে যে একজন হুদাগামে হা হা দিয়ে রাখছে, তোমার ফ্রেন্ড লিস্টের মানুষ, তুমি তারা জিজ্ঞেস করতে পারো সর্বোচ্চ, ভাই তুই হা হাটা কেন দিলি? ছবিটা তো তোমার কিন্তু প্রিয়, তুমি প্রোফাইল পিকচার দিছো, হ্যাঁ, ও বললো যে মজা লাগছে, ফানি লাগছে তোর। যে তোমার সবচেয়ে সুন্দর ছবিটা তার কাছে ফানি লাগে, হ্যাঁ, তুমি জানো এটা সুন্দর ছবি, আসলে সে ফানি জায়গা থেকে দেয় নাই, সে আসলে তোমার এটা মকারি করতেছে, মজা নিতেছে। এই মজার লোকটাকে তুমি অ্যালাউ করবা? কেন অ্যালাউ করবা? ঠেকা লাগছে তোমার? ও তোমার খাওয়ায় না পড়ায় ভাই, কেন অ্যালাউ করবা? তোমার বাবা মা একটা বকা দিল তো তুমি জবাব দাও, তোমার ভাই একটা কিছু বললো তো তুমি জবাব দাও। আর ওকে, ও কোন সিআর ভাই বলো, সিডিআই কোন সিডিআই আমারে বলো। সো ওর তো দরকার নাই, সেটা ব্লক করে দাও। আমি এটাতে করি এবং এটা আমি করে আমি দেখছি এটাতে ভালো ফল পাওয়া যায়। আমি বলতেছি প্লিজ ট্রাই ইট। আমি আমার যারা দেখতেছে এই পডকাস্টটা তাদের সবাইকে আমি রিকোয়েস্ট করতেছি, ট্রাই করেন, ডাইরেক্ট ব্লক মারেন, ধুমায় ব্লক ট্রেন্ডিং শুরু করেন, সবাই ব্লক মেরে দেন, দেখেন আপনি রেজাল্ট ভালো আসে কিনা। যখনই বলবেন ওদেরকে, ওদের দুনিয়া নেগেটিভ পিপল যেগুলি আমি একটু গালি দিব, প্লিজ যেগুলি চুদির ভাই, এদেরকে স্ট্রেট আওয়ে এক জায়গায় আটকায় ফেলেন, ঠিক আছে? চুদির ভাইদেরকে এক জায়গায় নিয়ে ফেলেন, এদেরকে ব্লক করে ওদের ওয়ার্ল্ড ছোট করে ফেলেন। একসময় দেখা যাবে শুধু চুদির বাইরে ওদের একটা আলাদা ওয়ার্ল্ড আছে, এটার বাইরে ওদের কিছু নাই, ওদেরকে একটা জায়গায় আটকায় ফেলেন, একদম চুদির ভাই একটা ওয়ার্ল্ড, এটা সব চুদির ভাইয়ের একসাথে, ওদেরকে ডিল করুক। সারাদিন নেগেটিভিটি ছড়ায়, বাংলাদেশের এটা হচ্ছে না, বাংলাদেশের ওটা হচ্ছে না, বাংলাদেশ কেন এটা করতেছে, বাংলাদেশ কোনো কনস্ট্রাকটিভ কাজ করবে না, ঠিক আছে? সারাদিন পর্ন দেখবে আর গালি দিবে ফেসবুকে এসে, এই হলো তাদের কাজ, এই হলো কনস্ট্রাকশন তাদের লাইফের, এই কনস্ট্রাকটিভ ক্যারিয়ার বিল্ডিং। একটা মানুষ ভালো করছে, আচ্ছা রাশিদ একটা ভালো পডকাস্ট করতেছে, এটাকে ইন্সপায়ার ইয়ে করে, আর রাশিদেরটা কি ওরকমের ওই যে বশিরের মতো হয়? এটা তো হইলে হবে না। রাশিদের মতো করে করবে, বশিরের মতো করে করবে না। রাশিদের একটা বশিরের মতো হচ্ছে না, যেহেতু বশিরের মতো হচ্ছে না, রাশিদেরটা আউট। এই ধরনের মন মানসিকতার মানুষদেরকে ব্লক করে। আমরা একটা ব্লক মেসেজ পাইলাম আজকে। না, এটা ট্রেন্ডিং চালু করা উচিত। আমি ভাই একদম নেগেটিভ পিপল, আপনি হ্যাশট্যাগ নেগেটিভ পিপল ব্লক বা এরকম কিছু একটা দিয়ে চালু করেন, এটা খুব ভালো একটা ট্রেন্ডিং হবে। অনেকে আমাকেও ব্লক করে দিবে কোনো সমস্যা, হয়তো কোনো কারণে, আমার আই ডোন্ট মাইন্ড। ইফ দে থিংক আপনি নেগেটিভ, অফকোর্স যদি মনে করে যে আমি নেগেটিভিটি ছড়াইতেছি, আমাকে ব্লক করবে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে নেগেটিভদেরকে এক জায়গায় বন্ধ করে ফেলে, ওদের একটা ওয়ার্ল্ড, যে বললাম চুদির ভাই ওয়ার্ল্ড, ওটা একটা চুদির ভাই ওয়ার্ল্ড বানায় দেন, ওরা সবাই এখানে থাকুক এখানে ওরা। হ্যাঁ, আমি তোমার সাথে এই পডকাস্টে পরবর্তী সময় কিছু চোতমারানি দিনের কথা বলবো। হ্যাঁ, সো যারা ছাপড়ি চোতমারানি, যারা সবসময় ডিস্টার্ব করে বাংলাদেশের নেক্সট ফিউচার পলিটিক্সের জন্য, যারা খুবই জঘন্য লেভেলের মানুষজন, এদেরকে চেনাই দিব, আসবো। হ্যাঁ, ব্যাক টু ইউ। আচ্ছা ভাই, এখন একটু আপনার জনরাটা নিয়ে, আপনি বাংলাদেশে মানে অ্যাপার্ট ফ্রম অল দ্য পলিটিক্স, তুমি কি আচ্ছা মানে বলো, তুমি কি সব নেগেটিভিটি নিয়ে বসছো আজকে? না, তোমার তো ব্লক মারতে বলো। আসতেছে পজিটিভিটি আসতেছে। ধরেন যত রকম নেগেটিভিটি আছে সব এক সাইডে সরে রাখলে, মাবরুর রশিদ বান্নাকে আমরা আগে ছোটবেলায় দেখতাম নাটকের লাস্টে, মাবরুর রশিদ পরিচালনায় মাবরুর রশিদ বান্না, এই নামটা। এই যে তুই যে ছোটবেলায় বললি ভাই, তুই বলেন সমস্যা নেই। এই যে তুমি যে ছোটবেলায় বললা আমাকে, আপনাকে আমি একটু এইজি বানাই। ভালো, থ্যাংক ইউ। বলো, এটা মানে এক্সপেরিয়েন্স আছে, এটা ভালো। ভাই এটাকে আপনি গ্রেসফুলি অ্যাকসেপ্ট করলেন না? আমি গ্রেসফুলি অ্যাকসেপ্ট করলাম, এবং এটা আমার শুনতে ভালোই লাগে, কারণ মনে হয়েছে আল্লাহ আমাকে অনেক বরকত দিচ্ছেন, আমি এত বছর ধরে কাজ করতে পারতেছি, হ্যাঁ, টিকে আছি স্টিল অ্যালাইভ এন্ড কিকিং। আই এম ব্লেসড। অ্যাজ ইউজুয়াল ভাইয়া, ওই যে বললেন নেগেটিভিটি নিয়ে আগে কথা বলতেছি, ধরেন এই সেক্টরে আপনার অনেক প্রেইজ আছে, অনেক ভালো ভালো কাজ আমরা দেখছি, আপনার এগেইনস্ট একটা কমপ্লেন হচ্ছে আপনি বেশ, ধরেন যারা বিলো মিড লেভেলের স্টার, টিকটকার, তারপরে কন্টেন্ট ক্রিয়েটর, যারা একটু ভালো ফেমাস ফেস, এদেরকে নিয়ে আপনি নাটকে লঞ্চ করে দিয়েছেন বা স্টার বানাই দিয়েছেন, যাতে করে অনেকেই যারা বলে যে আমাদের নাটকের যে একটা সুস্থ জনরা, সুস্থ পরিবেশ, সুশীল জনরা, সেটা নষ্ট হয়েছে, আপনাকে এটার জন্য ব্লেম দেয়। এটাকে আপনি কেমনে ডিল করবেন? আমি এটাকে অ্যাকসেপ্ট করি, ওকে, যে ব্লেমটা যে দেয় না ওটাকে অ্যাকসেপ্ট করি। এবার বলি উত্তরটা, হ্যাঁ স্ট্রং করি। ধরো ব্লেম নিলাম, হ্যাঁ নিয়ে নিলাম প্রথমে, এবার সে ডিবাং করি। আমার নাটকে অভিনয় করছে হচ্ছে, প্রথম আমি লঞ্চ করছি মুশফিকার ফারহানকে, হ্যাঁ শুরুর দিকে কাজ করছে আমার প্রথম সিরিয়াল ফারহান আহমেদ জোবানের,
তৌসিফের শুরুর দিকের সিরিয়াল বা প্রথম সিরিয়াল আমি জানি না, এরকমই হবে। সিয়াম আহমেদের, ঠিক আছে, শামীম হাসান সরকারের, তামিম মৃধা, সৌভিক, সৌমিক, সবাই, সালমান মুক্তাদির, ও ঠিক আছে। আমার সবাই এটা জানা উচিত বা জানে হয়তো অনেকেই, যে আমি সবচেয়ে বেশি নতুন ছেলে মেয়ে লঞ্চ করছি মার্কেটে, যারা এই মুহূর্তে মার্কেট ধাপায় বেড়াচ্ছে। আপনি যাদের নাম বললেন তারা তো অ্যাকচুয়ালি মার্কেট ধাপায় বেড়াচ্ছে। হ্যাঁ, সো তুমি যদি পিকিং করো, চেরি পিকিং করো, যে আমি একটা বলবো 10টা বলবো না, দ্যাটস ইয়োর প্রবলেম, নট মাই প্রবলেম। সো দ্য পয়েন্ট ইজ, আমি কয়েকটা নাম বললাম। 5-6টা। তাহসান খানের সাথে আমার কাজ হয়েছে, প্রচন্ড রুচিশীল একটা মানুষ। প্রচন্ড। নিশো ভাইয়ের সাথে কাজ হয়েছে অনেক, অপূর্ব ভাইয়ের সাথে অনেক কাজ হয়েছে, সজল ভাইয়ের সাথে অনেক কাজ হয়েছে, ঠিক আছে। অনেক রুচিশীল। আমার একদম ক্যারিয়ারের শুরুতেই আমি আলী জাকির স্যারের মতো অভিনেতার সাথে কাজ করেছি, একদম ক্যারিয়ারের শুরুতেই আমি আবুল হায়াতের মতো অভিনেতার সাথে কাজ করেছি, একদম প্রথম নাটকেই। ওই একটা নাটকেই, প্রথম নাটকেই আমার 7জন নতুন আর্টিস্ট ছিল, যারা কখনো ক্যামেরার সামনে আগে আসে, তাদের সাথে ব্লেন্ড করা হিউজ রিস্ক কিন্তু এটা। সো এটাই তো আমি, এটাই আমার ইউএসপি। তুমি আমার ইউএসপি আমার কাছ থেকে কেড়ে নিবা, এটা তো করতে পারো না ভাই তুমি আমার। আমি কিভাবে প্ল্যান করি আমার ক্যারিয়ারের, আমি কিভাবে হোমওয়ার্ক করি সেটা। এখন আরশ খান কাজ করতেছে সবচেয়ে বেশি আমার সাথে। আরশ খানকে একসময় অনেকেই বুলি করতো যে ওর কাজ হয় না, এখন তো অনেক ফ্যান ফলোয়ার বাড়তেছে, ওর নাটক তখন সবাই অ্যাপ্রিসিয়েট করতেছে। সমস্যাটা কি জানো? সমস্যা যখন আমি একটা নতুন মানুষকে নিয়ে অভিনয় শুরু করাই, বা একটা নতুন মেয়েকে দিয়ে, ছেলেকে দিয়ে, কেউ তখন না শুরুটাকে অ্যাপ্রিসিয়েট করে না। যখন সুপার ডুপার হিট হয়ে যায় তখন আর মনে রাখে না, তখন অনেকেই ভুলে যায় যে ওই শুরুটায় সময় কে ছিল তাদের পাশে। আব্দুর রশিদ বান্নাই ছিল তাদের পাশে, যখন কোনো প্রডিউসার তাদেরকে নিতে চায় নাই, তখন বলছে ভাই আপনি তো আমাকে বিশ্বাস করেন, আমার এই কাজটা দেন, আমি করে দিচ্ছি, যদি কন্টেন্ট ফ্লপ হয় রেসপন্সিবিলিটি আমার। এরকম রিস্ক নিয়ে নিয়ে ঘুরছি আমি। আমি সারা জীবন এটাই করছি। আমি মানুষের, যখন ফেসবুক ওইভাবে ছিল না, মানে পপুলার হয়ে ওঠে না, আমি 13-14 সালের দিকে কথা বলতেছি, তখন ছিল ফেসবুক, ওইরকম ম্যাসিভ পপুলার না। তখন আমি এদের ছবি একটা, অনেকেরই, আমি নাম বলতেছি না, অনেকেরই ছবি আমি একটা ফাইলের ভিতরে প্রিন্ট করে আঠা দিয়ে সেটে আমি চ্যানেলে ঘুরতাম, চেনাইতাম যে ও ছেলেটা ভালো, দেখেন দেখতে ইজ গুড লুকিং, ও ভালো মনে করবে। আমি সবখানে সব কথা বলি না। এই স্ট্রাগল গুলো একসময় আমিও করছি, এখনো করতেছি, সামনেও করব, সামনেও অনেককে নিয়ে আসবো যাদেরকে পছন্দ হবে না শুরুতে, কিন্তু একটা টাইমে যে তোমরাই বলবা ব্রিলিয়ান্ট চয়েস ছিল। যারা এই যে বললেন শুরুর দিন কে ছিল মনে রাখে না, এরকম কেউ আছে কারো এগেইনস্টে কমপ্লেইন মনে রাখে নাই বলা যাবে? অনেকেই আছে। সো এটা না, কাউকে বলতে, পার্সোনালি কাউকে অ্যাটাক করতে চাই না, কারণ এরা সবাই ভাই তো। ধরো বিষয়টা এরকম হয়, বিষয়টা এরকম হয় অনেকটা, ধরো খারাপ যে লাগে না তা না, হ্যাঁ খারাপ লাগে, কষ্ট পাই, হ্যাঁ, কিন্তু আমার ভাই ব্রাদারই অনেকে যাদের ক্যারিয়ার একদম শুরুতে যখন একদমই বেমালুম ভুলে গেছে, ওদের আবার আমার কথা মনে পড়বে যখন ওদের ক্যারিয়ার ফল ডাউনের দিকে যাবে। এইটা একটা ইম্পর্টেন্ট কথা। হ্যাঁ, ওদের আমার কথা মনে পড়বে। সো মানে একটা কথা আছে, বড় ভাই থাকে, বড় ভাই থাকে, বড় ভাই। তখন আপনি আবার ওদেরকে অ্যাডপ্ট করবেন যদি আসে? হ্যাঁ করব, আমি ছাড়বো না ওদের হাত কখনোই। ওদের ক্যারিয়ার যখন সবচেয়ে খারাপ সময় থাকবে, ওরা যদি আমাকে চায়, বলে যে ভাই আপনি আমাকে বাঁচান, আমার ক্যারিয়ারটা একটু বাজে যাচ্ছে, আমাকে হেল্প করেন, আই উইল হেল্প দেম। আই উইশ দেখতো এটা সবাই যাদের উদ্দেশ্যে বলতেছেন। এটা শোনো, এটা দেখুক বা না তো কিছু যায় আসে না, আমি হেল্প করব, কেন ওদেরকে আমি ওন করছি শুরু থেকে, আমি এখন ডিজাইন করবো না। ওরা করতে পারে, কারো কেউ আমাকে ডিজাইন করতে পারে, আরে দূর বান্না ভাই আগের মতো কাজ করতেছে না, ভাই কি কাজ করবো, হ্যাঁ পলিটিক্যাল কথা কয় সারাদিন, ঠিক আছে বলতে পারিস ভাই, কোনো সমস্যা নেই। আমি আমার জীবনের পার্সপেক্টিভ ডিফারেন্ট, তোদের জীবনের পার্সপেক্টিভ ডিফারেন্ট, আমি বুঝি। আমি আমার জুলাই 2024 আমার লাইফ চেঞ্জ করে ফেলছে অনেকটা, আমি ওইটাতেই আছি, আমি ওখানেই লিভ করতেছি, ওখানেই বেঁচে আছি, ওখানে বেঁচে থাকতে চাই। আমি চাই
আমার জুলাইয়ের যারা রক্ত দিছে যে ভাইয়েরা বোনেরা তাদের জন্য কিছু করতে কন্ট্রিবিউট করতে, দ্যাটস আমি পলিটিক্যালি ভোকাল হয়েছি। আমি আগে পলিটিক্যালি ভোকাল ছিলাম কখন আমি বলি স্পেসিফিকলি, শাহবাগ মুভমেন্টের সময় আমি যদি আরো আগে থেকে আসি, শেখ হাসিনার সময় 2009, আমি জানি না উত্তরটা অনেক বড় হয়ে যাচ্ছে, না না প্লিজ 2009 সালের যখন পিলখানা হত্যাকাণ্ডটা হইলো, হত্যাকাণ্ডটা ঘটাইলো, আমাদের বীর সেনাদেরকে মেরে ফেলা হইলো, মানে হত্যা করা হইলো নির্মম ভাবে, তখন আমি প্রতিবাদ করছি। শাহবাগ মুভমেন্টের এগেনস্টে আমি প্রতিবাদ করছি। এগেইনস্টে? হ্যাঁ অবশ্যই, কারণ আমি তো মনে করি এটা তো প্ল্যান ছিল, ফ্যাসিজমের রাস্তা ওপেন করা হয়েছে এটা দিয়ে। আমি তো টোটালি এগেনস্টে ছিলাম এটা। আমি তো দেখতেছি একটা রায় হয়েছে বিচারের, তুমি রাস্তায় যে রায় উল্টা অ্যাপ্লাইতেছ, মানে একদম ডিফারেন্ট অ্যাঙ্গেলে ধরতেছো ক্যামেরা। 50 জন বসে রয়েছে প্রথমে দুপুরবেলায়। ভাই আমি তো মেকার, আমি বুঝি না কি করতেছো তোমরা। ভাই একটা আন্দোলন হয়েছে, বিরিয়ানি খাইছে সবাই। আমি বলতে দিয়েছিলাম মাত্র বিরিয়ানি। এটা কেমন আন্দোলন? এবার যে 24-এ আমরা গণঅভ্যুত্থান করলাম, বিপ্লব করলাম, এখানে কি বিরিয়ানি খাইছিল বলা পান? রক্ত মানুষের গুলি খাইছিল পুলিশের, নাকি বাহিনী বিজিবির গুলি খাইছিল? হাসিনার বাহিনীর গুলি খাইছিল? গুলি খাইছে। ওরা তো বিরিয়ানি খায় নাই। বিরিয়ানি খায় কি বিপ্লব হয় নাকি? বিরিয়ানি খায় কি এরা হয় নাকি? বিরিয়ানি খাইছে। এই যে জায়গাটা, বাচ্চাদের আন্দোলন, যখন নিরাপদ সহজায় আন্দোলন, তখন আপনি কথা ভোকাল। অবশ্যই, ডেফিনেটলি। কখনো তুমি আমাকে আওয়ামী লীগ, তো ওদের দুঃখ, আমাকে যারা হেট করে, মানে আওয়ামী লীগের লোকজন, তাদের একটা বড় দুঃখ খুঁজে পায় না আমার হাসিনা বন্দনাতে। কখনো আমার কিছু নাই, রেকর্ড নাই। আমি খুবই সচেতন ভাবে চেষ্টা করছি, খুবই সচেতন ভাবে, আল্লাহর অশেষ রহমতে আমি এর মধ্যে ডুববই না। এবং অনেকেই বলে যে ভাই আমার তো বেঁচে থাকার জন্য একটা দরকার ছিল, মানে আমার তো ক্যারিয়ারের জন্য দরকার ছিল। আমি ওদেরকে যে কি পরিমাণ ঘৃণা করি, কি পরিমাণ হেট করি, আমি নিজে সাক্ষী। যেটা না করে বেঁচে থাকা যায়, এটা আমি নিজে সাক্ষী, রাত সাক্ষী আমি, যে আমি তো এটা করি নাই। আমার তো চুষতে হয় নাই, আমার চাপতে হয় নাই, আমার তো সকাল বিকেল লিকিং করতে হয় নাই বুলশিটের মতো, অ্যাসোসদের মতো। আমি তো বেঁচে ছিলাম ভাই। আল্লাহ, এটা তো সম্পূর্ণ আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। কিন্তু ভাই ক্যারিয়ারে কি একটা হালকা হলে? হ্যাঁ ইম্প্যাক্ট পড়ছে রে ভাই। ওই যে বললাম আমার এক্সপেকটেশনই তো লো। আমি যাই পাইছি তাতে সবসময় বলছি আলহামদুলিল্লাহ। আমার এক্সপেকটেশন আমি কখনোই আপ করি না অনেক বেশি। আমি সবসময় এক্সপেকটেশন, এই যে ধরো তোমার সাথে কথা বলতেছি, এক্সপেকটেশন লো, আমি অনেক খারাপ পারফরমেন্স করবো, হ্যাঁ কথাবার্তা অনেক খারাপ হবে আমি জানি, এইভাবেই ধরে আমি আগাই। ভালো হয়ে গেলে সারপ্রাইজ হই, ও জোস ভালো বলছি, ফাইন। সো এক্সপেকটেশন অলওয়েজ লো তো রাখি, এটা একটা ট্রেনিং এর ব্যাপার আছে, এটা মাইন্ডসেট। আমি সবসময় কোনো আমি এক্সপেকটেশন অনেক হাই করি না, আমার এটা লাগবে, আমার ওটা লাগবে, আল্লাহ আমার কেন এটা হইলো না, না আমার লাগবে না, ওইটা দরকার নেই, বেঁচে থাকতেছি তো। এটা তো তোমার সৃষ্টিকর্তার সাথে তোমার বোঝাপড়া, তোমাকে যাই দিবেন আল্লাহ এটা তোমার মেনে নিতে হবে আলহামদুলিল্লাহ বলে। আমি এটা মেনে নিচ্ছি সবসময়। আমার কষ্ট কম হয়েছে। আমি যখনই আমার এটা হয় নাই, অনেকে বলে আমার সমসাময়িক অনেক ভাই ব্রাদার আমাকে গাড়ি কিনছে, টাকা বেশি ব্যাংকে আছে, অনেক কিছু লাইফে ওদের অনেক ইজি। আমার কখনো ওটা মনে হয় নাই যে আমার এটা দরকার, এখনই দরকার। তাই বলে কি হয় নাই তা না, ওদের 2 বছর পরে হয়েছে, 3 বছর পরে হয়েছে, আমি একটু পিছিয়ে আছি, হয়েছে তো, না হইলেও কিছু যায় আসে না, কারণ আমার এক্সপেকটেশন অলওয়েজ লো। সো অনেকেই বলে, অনেক বড় বড় নর্তকী বলে না, যে নর্তকী বলে শুধু নারী হয়ে যায়, সরি, মানে পুরুষদের মধ্যে অনেকে আছে বড় বড় অভিনেতা, গান শোনায় আফা, ঠিক আছে, আফাই দিছে শোনায়, হ্যাঁ। সো এই যে হ্যাঁ মানে মানে হেল ম্যান, কি দরকার ছিল আপনার? মানে বললে অনেকভাবে ট্রল করা যায় আমি জানি, হ্যাঁ। সো এই তো এতটুকুই, আর কিছু বলবো এই উত্তরে? দরকার নাই, এই উত্তরে না, আর অনেক কিছু জানার আছে। মানে ভাই এতক্ষণ তো কনভারসেশনে গেলাম, এবার একটা একটু মাঝখানে একটু স্পাইসের জন্য একটা ছোটখাটো রাউন্ড খেলবো। হ্যাঁ প্লিজ প্লিজ। আপনার জনরা অনুযায়ী খেলবো। আপনি যেহেতু একজন ডিরেক্টর মানুষ, আমরা সবসময় একটা টার্ম ইউজ করি, ডিরেক্টরের চোখ। ডিরেক্টরের চোখ পড়লে দ্যাটস ফাইন। ধরেন ইন ফিউচারে যদি আপনাকে বাংলাদেশের হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভে একটা সিনেমা বানাইতে দেওয়া হয়, আমি আপনাকে কতগুলো আমাদের হিস্ট্রিক্যাল ক্যারেক্টারের নাম বলবো,
আপনি ওই ক্যারেক্টারগুলোতে কাদেরকে কাস্ট করতেন? বাংলাদেশের। হ্যাঁ, বাংলাদেশের। কাদেরকে, বা আপনি চাইলে বলিউড বা কলকাতার ওদেরকেও সাজেস্ট করতে পারেন। না, বলিউড কলকাতা করলে ঝামেলা আছে, বাংলাদেশই করি শুধু। ওকে, ঠিক আছে। আমি আপনাকে কতগুলো হিস্ট্রিক্যাল ক্যারেক্টারের নাম বলবো, আপনি ওদের চরিত্রে কাকে কাস্ট করতেন এবং কি মনে করে কাস্ট করতেন এটা একটু আমাদেরকে বলবেন। যাই শুরু করি। হ্যাঁ প্লিজ। ওকে, শেখ মুজিবুর রহমান দিও না। আচ্ছা ঠিক আছে, দিব না শেখ মুজিবুর রহমান। আচ্ছা, নাম্বার 1, মানে আপনার পছন্দ দিয়ে শুরু করি। জিয়াউর রহমান। বাংলাদেশে? হ্যাঁ। জিয়াউর রহমান। নাই। নাই? এখন পর্যন্ত নাই। কিন্তু আপনাকে তো কাস্ট করতে হবে, খুঁজে নেবেন। মানে মাস্ট কাস্ট করতে হবে বললে তো কাস্ট করে একটা দিলাম, একটা কিছু বানাই ফেলাম। এখন পর্যন্ত আমার চোখে কেউ নাই, মানে এখন পর্যন্ত কেউ নাই। মেবি এটা একটা নতুন কাস্টিং। আমি খুঁজবো এমন একটা মানুষকে, খুঁজবো যে ওই ফিজিক রাখে, ওই পার্সোনালিটি ক্যারি করতে পারে, যাকে একদম কাদামাটি থেকে তৈরি করে নেওয়া একটা সারপ্রাইজ প্যাকেজ, নতুন কোন একজন আর্টিস্ট লঞ্চ করা ওই সিনেমা থ্রুতে। রাইট। ওইটা মোর প্রেফারেবল রাইট নাও আমার কাছে। যে তাকে 6 মাসের একটা গ্রুমিং এর মধ্যে দিয়ে একটা ছেলেকে পিক করা, বা একজন অভিনেতাকে পিক করা, একটা অভিনেতাকে পিক করে তাকে গ্রুমিং এর মধ্যে দিয়ে তাকে ওই ক্যারেক্টারের জন্য রেডি করা, যাকে কেউ দেখে না, একদম সারপ্রাইজ এলিমেন্ট। তাহলে কি হবে জানো? বিলিভেবল হবে মানুষের কাছে আরো বেশি। হ্যাঁ, আমাদের কোনো আইডিয়া থাকবে না, তখন আরো বিলিভেবল হবে। হ্যাঁ, তখন মনে হবে, তখন তুমি কন্ট্রোভার্সির মধ্যে না, ওরা না হইলে ও হইলে ভালো হইতো। এটা সম্ভাবনা তখন কমে যাবে। রাইট। এরশাদ। এরশাদ 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 এরশাদের এটা টাইম নেন ভাই, সমস্যা নেই। এরশাদের ক্যারেক্টার কি করতে হবে? লম্বা টম্বা লাগবে, সে তো আর্মি অফিসারই। হ্যাঁ, আবার একটু রোমান্টিক। ভালোই রোমান্টিক ছিল মনে হয় না? সেই রোমান্টিক ছিল। রোমান্টিক ক্যারেক্টার, লম্বা। এটা কিন্তু ডিফিকাল্ট, বুঝছো? মানে লম্বাও লাগবে আবার রোমান্টিক। মেবি আরিফিন শুভ। আরিফিন শুভ। মেবি, হ্যাঁ ওকে, মেবি। এবার একটা বাজে নাম, শেখ হাসিনা। তোমারে বলছিলাম শেখ মুজিবের নাম নিতে, বলো ছিল শেখ হাসিনা নাম। মুজিবের নাম তো নেই নাই। চিন্তা করছো অবস্থাটা? বিএনপি সিনে যারা আছে তারা খুব মজা পাইতেছে। যাও এনিওয়ে, শেখ হাসিনা। আচ্ছা, এটা নুসরাত ফারিয়া থাক, কারণ নুসরাত ফারিয়া ক্যারেক্টার করছে না ওই যে ইয়াতে। হ্যাঁ, যে শেখ মুজিবের যে সিনেমাটা বানাইছিল, হ্যাঁ, ইন্ডিয়ান পরিচালক। কিন্তু ওর কিন্তু পুরাটা না, জাস্ট একটা পোরশন, ইয়াং কালটা ইয়ে করছে। আমি দেখিনি এই সিনেমাটা, ওটা ইয়াং কালটা করছে, তাহলে উনি থাকবে। হ্যাঁ, না আমি আর কি চয়েস দেবো, এটা তো করবো না আমি, যারা কাছে থাকে। আমি যে কোনো সিনেমার ঐতিহাসিক চরিত্র চলে আসছে, আমি হয়তো তাকেই অফার করবো, প্লিজ একটু করে দেন না। আচ্ছা, বেগম খালেদা জিয়া। ও মাই গড, এটা কিন্তু মারাত্মক পার্সোনালিটির ব্যাপার, বুঝছো? মানে আমি তো এই ক্যারেক্টারটা সবচেয়ে ভেরি মাচ সম্রাজ্ঞী টাইপ মানুষ, তাই না? মানে বাংলাদেশে না সম্রাজ্ঞী টাইপ। তুমি কি একটা জিনিস বুঝতেছো না, আমি জানি না রাশিদ। এইরকম আরেকটা নারীও নাই আমি খুঁজে পাই না আশেপাশে। এটা টাফ, ভেরি টাফ ভাইয়া। তুমি দেখো শেখ হাসিনা, তুমি পারবা ইজিলি একটা বাই করে ফেলাইতে, কিন্তু তুমি কিন্তু তোমাকে পারবা না। তোমার পার্সোনালিটি ইজ ডিফারেন্ট। হ্যাঁ, আমার মনে হয় না এটা আমি পাস করি। এটা আমি এই কোশ্চেন উত্তর নাই যাই। এটা মেবি আমি হলিউড থেকে কারো ট্রাই করে দেখতে পারি। ও মাই গড। হ্যাঁ, কিন্তু ওই পার্সোনালিটি, ওই অরা ওকে, ওই অরা কে দিবে বলো? ওই অরা ক্রিয়েট করা। ওকে, পারফেক্ট, উই গট দ্য অ্যান্সার। এটা আপাতত এখানে রাখি। ভাইয়া, যেহেতু ফিল্মের ক্যারেক্টার নিয়ে কথা বলতেছি, শোবিজ নিয়ে কথা হচ্ছে, এই রিলেটেড একটা প্রসঙ্গটা নিয়ে ধরেন, আমাদের একটা নতুন টার্ম আছে, কালচারাল ফ্যাসিস্ট বা কালচারাল ফ্যাসিজম। আমরা যখন 2024-এ আমাদের আন্দোলন শুরু হয়েছে, আমরা কিন্তু সবসময় এক্সপেক্ট করি যে যাদেরকে আমরা আইডল মানি বা যাদেরকে আমরা সবসময় বাই হার্ট পছন্দ করি, যেমন সাকিব আল হাসান, তারপর আরো এরকম অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে, তারা আমাদের খারাপ সময় আমাদের হয়ে কথা বলবে, কারণ তাদেরকে জনপ্রিয়তার আসনে বসাইছি আমরা। তারা যখন আমাদের হয়ে কোনো কথা বলে না, চুপ করে থাকে, বা এ ডে স্পেন্ট ওয়েল ইন টরেন্টো এরকম কথাবার্তা বলে, তখন আমরা অনেক হার্ট হই। এবং পরবর্তীতে যখন রেজিম চেঞ্জ হয়, আমরা এদেরকে দেখলাম যে না, অ্যাকচুয়ালি এরা কালচারাল ফ্যাসিস্ট এবং এরা আসলে একটা নির্দিষ্ট দলের পারপাস সার্ভ করছে। এটা তুমি সাকিব আল হাসান করা তো স্পোর্টস ফ্যাসিস্ট, মানে স্পোর্টস পার্সোনালিটির মধ্যে।
এরকম অনেক অভিনেতা অভিনেত্রী আছে, হ্যাঁ এক্স্যাক্টলি। এবং আমরা দেখলাম এই যে রিসেন্ট যে 15ই আগস্ট, অনেক পরিচালক আছে, অনেক রাইটার আছে, হ্যাঁ 15ই আগস্ট গেল, অনেক রিসেন্ট, প্রডিউসার আছে। রাইট? হ্যাঁ, সবাইকে এক্সপোজ করে দিবেন নাকি? না এক্সপোজ করে দিব কিনা ভাবতেছি না, না নাম বলে হয়তো করবো না, কিন্তু মানুষ বুঝবে। আমি এমন একটা জেনারেশনের সময় চলে আসছি, আল্লাহ আমাকে এত ব্লেসড করছে, আমি খুবই শুকরিয়া আলহামদুলিল্লাহ বলি সব সময়, যে বললে আর রশিদকে বুঝে ফেলে, আচ্ছা নামও কইতে হয় না। আমার ধারণা আমি বললে তুমি কিন্তু বুঝতেছো আমি কার কথা বলতেছি, আমার নাম বলতে হচ্ছে না, আমি তো তোমার চোখ দেখতেছি, আমি তোমার এক্সপ্রেশন বুঝতেছি, তুমি যে বুঝতেছো আমি কারে বলতেছি, তুমি বুঝতেছো, তার মানে যে দর্শক বুঝবে না তা কিন্তু না, দর্শক আরো আগে বুঝতেছে। মানে ওই কথা বলার সাথে সাথে মাথায় ভাসে। এক্স্যাক্টলি, দ্যাটস দ্য গেম, দ্যাটস দ্য বিউটি, বলো না? তো ধরেন এই যে কালচারাল ফ্যাসেজ যারা আসছে, আমরা দেখলাম যে তারা তাদের পারপাস সার্ভ করে। তা এখন আমরা যেটা বলি যে কিরে ভাই, এরা তো 17 বছর ধরে পুরা এন্টারটেইনমেন্ট সেক্টরটাকেই নিজেদের করে নিয়েছেন, সবাই কারণ কালচারাল ফ্যাসেজ। আবার এই যে 15ই আগস্ট গেল, আমরা এখানে দেখলাম যে বিনম্র শ্রদ্ধার একটা ব্যাপার চালু হয়ে গেল, সবাই মিলে এটা দিল। তো এখন আমাদের কালচারাল আইডলরা যদি এরকম করতে থাকে, আমরা আসলে কি দেখে কাকে ট্রাস্ট করব, কাকে কখন জনপ্রিয় বানাবো, কাকে কখন ফালাই দিব? আবার যখন তাদেরকে আমরা ফালাই দিই, তখন অনেকে বলে তার তো অনেক অবদান ছিল, অনেক ভালো কাজ করছে, কেন তাকে অপমান করতেছি? যেমন 15 আগস্টের আপনাকে রেফারেন্সটা দিই, যারা করছিল তাদের ছবি টিএসসি তে টাঙায় কিন্তু জুতা মারা হয়েছে। খুব দুঃখজনক ভাবে এই লিস্টে এমন অনেকেই আছে যাদের অ্যাক্টিং আমাদের ভালো লাগে, আমরা তাদেরকে অনেক রেসপেক্ট করি। এই জিনিসটা যে কন্ট্রাডিক্টরি, এটার ব্যাপারটা কি আসলে? এই উত্তরটা অনেক বড় হবে, প্লিজ। আমি বিলিভ করব বা আমি বিশ্বাস করতে চাই যে এই উত্তরটা সবাই খুব মনোযোগ দিয়ে শুনবেন। এটা একটা অনুরোধ, এই উত্তরটা খুব, আমি অনেকগুলো অ্যাঙ্গেল টানবো এখানে। এই প্রশ্নের উত্তরটা আমি শর্ট করে দিতে চাই না, প্লিজ প্লিজ। প্রথমত আমি বলি, আমার ছবিও টাঙায় জুতা দিয়ে পেটানো হয়েছে ওই সময়, কারণ আমি প্রতিবাদ করছিলাম এটা ওপেনলি ওই সময়। অনেকেই সাক্ষী যে আমি বিনম্র মধ্যাঙ্গুলি লিখছিলাম। এটা কিন্তু একটা প্রতিবাদ, কেন লিখছিলাম, এবং এটা কারণে আমার ছবি টাঙায় ইউএসএ তে বালগুলা আমার জুতা দিয়ে পিটিয়েছে, এবং আমি ওইটা শেয়ার করছি আমার ওয়ালে প্রাউডলি, দেখো আমার এটা অ্যাচিভমেন্ট লাইফে। ওরা কেন পারলো না অ্যাচিভমেন্ট হিসেবে এটা দেখাইতে? এখানে অনেকগুলো অ্যাঙ্গেল আছে। কালচারাল ফ্যাসিজম যেই পয়েন্টটা, তুমি যেই পয়েন্টটা রেজ করলা, খাইসলত বলে একটা ব্যাপার আছে। হ্যাঁ, বাংলায় খাইসলত, বাঙ্গুর কিছু খাইসলত আছে, মানে যে হারে তেল দেওয়ার দরকার হয় না তেল দিব আরো বেশি ঢাইলা দিব, আরো দিতে 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 শেষ করে ফেলাইবো। তেলের ডিব্বা শেষ হয়ে গেলে আরো ডিব্বা আনবে ইম্পোর্ট করে, আইনা ওটাও দিবে, তাও মনে হবে যে কম হয়ে গেল একটু, আরেকটু দিবে। নাহলে তুমি গান গাইতে গেলে কদম মুসি কেমনে করো? ঠিক আছে, মানে এটা কেমনে? তোমাদের কইছে যে আমার কদম মুসি করো, পা বাড়াই দিছিল, দেয় তো নাই। হ্যাঁ, একটু কদম মুসি করলে মনে হয় একটু বেশি খুশি হবে। হ্যাঁ, গান গায়ে, হ্যাঁ না গান, ভাই তালি দিছে তো, খুশি তো হয়েছে, পার্সোনালিটি রাখেন না, আমার একটু কদম মুসিও করতে হবে। পাশে যেগুলো আবার তালি দিচ্ছে, ও কি সুন্দর, বাকিরা চিন্তা করতেছে আমরা কদম মুসি দিলে কি এখন কপি করা হবে? ধরো আমি দুষ্টামি করতেছি, এই যে টেন্ডেন্সিটা, এটা খারাপ। আল্লাহ মাফ করুক, পরের গভর্নমেন্টের কেউ যেন এটা অ্যালাউ না করে, সে যেই ক্ষমতায় আসুক। আমরা যেন আল্লাহর আমাদেরকে ওই হেদাতটা দেয় যে আমরা যেন কখনো ওরকম না হই। আমি আপনার রশিদ বাংলা যেন কখনো ওরকম না হই, আমি হতে চাই না। ওটা ব্যাপারটা বুঝাই, আমি আমাকে যে উদাহরণটা দিলাম। সো আল্লাহ আমাদের মাফ করুক। হ্যাঁ, এই যে পরিমিতি বোধ কতটুকু করতে হবে, কতটুকু করা যায়, এটা সেটা সেন্স ছোট লোকের ভিতরে এটা থাকে না, যে ভিতর থেকে ছোট লোক, তারা তুমি এটা শিখতে পারবো না। আপনি এদেরকে অ্যাড্রেস করে একটু আগে একটা ওয়ার্ড বলছেন বাংলায়, আরেকবার একটু বলা যাবে? আমি বলছি, আমি এক এক সময় একটা বলি, এটা আমরা বিপ করে দিব, সমস্যা নেই। বাঙ্গু চুত মারানি বলতে পারো, চোখ মারানি বলতে পারো, বাঙ্গু সোদা বলতে পারো, হ্যাঁ বাঙ্গু সুশি সোদা বলতে পারো, সুশি মারানি বলতে পারো, অনেক কিছু হতে পারে। আবার ধরো ফ্যাসিস্ট মারানি হতে পারে, অনেক কিছু হতে পারে। তুমি স্ল্যাং বললে তো অনেক ভাবে স্ল্যাং বলা যায়, আমি অনেক ভাবেই বলি।
এবং আমি একদমই সেম ফিল করি না এই স্ল্যাং বলতে, কারণ আমি মনে করি এটাতেও আরো বেশি খারাপ। ওদের জন্য ডিকশনারিতে রাইট ওয়ার্ড গুলো বের হয় না, কারণ একজন গণহত্যাকারীকে আপনি যখন, একটা গুমকারীকে যখন আপনি সম্মান জানাচ্ছেন, একটা চরম স্বৈরাচারকে যখন আপনি সম্মান জানাচ্ছেন, তো কতটা নিকৃষ্ট মানসিকভাবে। রাইট। আমি প্রথমেই প্রমিস করছি কিন্তু শো শুরু হওয়ার শুরুতেই যে মাহবুব রশিদ পান্নাকে কখনো এখানে পাবেন না। সবসময় জনগণের পাশে, মজলুমের পাশেই আমি দাঁড়াবো। এটা কিন্তু কনভিকশন, এটা আমার প্রমিস। আমি কি রেকর্ড রাখতেছি না? হ্যাঁ, তো রেকর্ড, ডিজিটাল রেকর্ড ভাই, সবাই দেখতেছে। ডিজিটাল রেকর্ড হারায় না ভাই। আমি যাই একটা ভুল কথা বললে ওটা থেকে যাবে। এই যে আমি প্রথমে বললাম না যে আমি বটর নিয়ে খারাপ কথা বলছি, কিছু আমার আসলে তো বটর একটা কুইসা আমার এখানে খুব বাজে ভাবে হয়েছে, একটা ভালো কথা লিখতেছি ওইখানে এসে ফালতু, কেন ওদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে হয়তো যে তুমি যাই করো না কেন এখানে 100টা হাহারি এক ফালাই দিবা, 100টা খারাপ কথা, একই টাইপের খারাপ কথা দিয়ে দিবা, সেটেল। হ্যাঁ, সেটেল। যাই এনিওয়ে, আমি একটা এক্সাম্পল দিই। আর্টসেলের লিঙ্কন ভাই, উনিও তো দিলেন ওনার ওয়াইফ সম্ভবত থ্রেট করা হয়েছে মানুষটাকে লিটারেলি দেওয়ানোর জন্য। কেন উপায় ছিল না, অনেক কনসার্ট ক্যান্সেল করতে হয়েছে আর্টসেল আমাদের হৃদয়ের ব্র্যান্ড না, আমাদের ভালোবাসার ব্র্যান্ড না? বাট এটা তো হয়েছে তার সাথে, তাকে কি করবা? তারাও কালচারাল ফ্যাসিলিটি গুলো তারা জুতা দিয়ে বাইরে আবার এইটাই ভাই, মানে কিছু মানুষের ক্ষেত্রে মনে হয় হ্যাঁ কি আসো, এবার আসো খুব গুরুত্বপূর্ণ আলোচনায় আসো। আমি এই সুযোগে একটা জায়গা দিতে পারি, আসো এই পার্টটুকু আলাদা রাখবা। আমি তোমাকে অনুরোধ করতেছি, যদি রিলস বানাও এই কন্টেন্টটা দিয়ে, এই পার্টটুকুতে আগের পোর্শন আর এই পোর্শনটা এক করবা না। এটা একটা ডিফারেন্ট আলোচনায় ঢুকতেছি। এটা আমি ব্যক্তিগতভাবে বলতেছি, কারণ আমি যেহেতু মেকার ভাই, আমার একটু চিন্তা করে বলতে হয় জিনিসটা। আরশ খান আমার ভাই, আমি ওপেনলি বললাম এবং আমি এখনো স্বীকার করেছি, আমার ভাই, খুব পছন্দের ভাই। যে ভাইটা আমার আন্দোলনের পরপর, গণ অভ্যুত্থানের পরপর নাস্তা করার সময় যখন আমি নাস্তা বললাম নাস্তা বানাবো, একবারও না করে নাই। সর্বোচ্চ বেস্ট অভিনয়টা করছে, অ্যাক্টিং ক্যারিয়ারের ওর লাইফের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্সের ক্যারেক্টার লাঞ্চ করছে। সেই ছেলে 15 আগস্টে ইমোশনাল একটা স্ট্যাটাস দিয়েও দিছে। তাকে কি পরিমাণ, মানে তাকে তো জুতা মারছে না, ছবিতে মারছে না, কিন্তু এই ছেলেটার কনফিডেন্স লেভেল তো ডাউন করাইছে কেউ নাকি একটু হইলেও। গভর্নমেন্ট, আমি আনুষ্কে জিজ্ঞাসা করছি, আরো হোয়াট ইজ গোয়িং অন ম্যান, এটা তুই কি করলি? আমার তো কালকে এটার এগেইনস্টে লিখতে হবে, তুই তো মন খারাপ, আমার কিছু করার না, আমি এটা বলতেছি, ওরা আমার পার্সোনাল কনভারসেশনের জায়গাটা আমি বলতেছি আজকে। তুই কি করলি? আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, আমার না কান্না পাইতেছিল লিটারেলি ওর এটা দেখা, আমি নিতে পারতেছিলাম না ম্যাম, আমি এতটা কষ্ট লাগতেছিল আমার। কিন্তু আমি এটাও ওকে বলছি ফোন দিয়ে যে আমি কিন্তু এটার এগেইনস্টে লিখবো, এবং আমি কিন্তু আমার কথাগুলো তোর বিরুদ্ধে চলে যেতে পারে, কারণ আমি তো ওভারঅল বলবো, আমি তো একটা এগেইনস্টে মধ্যাঙ্গুলে দেখাবো, আমি তো ফাকসান দেখায় ফেলাবো, ঠিক আছে? তখন বলে ভাই আপনারটা আপনার কাছে, আমারটা আমার কাছে, ওইরকমই বলছে। কেন ও একটা ফিলিং থেকে, এটা কোনো এগ্রেসিভ কথা না, খুব শান্ত মাথায় বলছে, ভাই আপনি আপনার বোঝাটা বোঝেন, কিন্তু আমি তো ওনাকে রেসপেক্ট করি, এরকম একটা জায়গা থেকে আসছে কথাটা। তারা বললাম তুই ওনার 72 থেকে 75 জানিস কি করছে? একটা সদ্য স্বাধীন হওয়া একটা দেশ, এই লোকটার প্রথম ফ্যাসিস্ট এবং প্রথম স্বৈরাচার সে। এই দেশটা কি জানিস? 72 থেকে 75, এই ব্যর্থতা কার? এই ব্যর্থতা ইন্টারিমের। এই 1 বছরে তারা সঠিক ইতিহাস মানুষের সামনে আনতে পারে নাই। একটা সিনেমা হইল না কেন 72 থেকে 75 ইতিহাস দিয়ে? তাইলে তো এই আরশটা কনফিউজ হয় না। আরশদেরকে আজকে আপনারা দোষারোপ করবেন, আরশকে আপনি গালি দিবেন, আমার ভাইকে গালি দিচ্ছেন। আমার ভাই তো কনফিউজ সিস্টেম, আমার ভাই তো বলতেছে যে এক এক সময় সিলেবাস এক এক রকম হচ্ছে, কনফিউজ করে ফেলছে আমার ভাইকে। যেই ছেলে নাস্তা করছে আপনাদের জন্য, যেই ছেলে আন্দোলনে রাস্তায় নামছে আপনাদের পক্ষে, একদিন না কয়েকদিন, সেই ভাইটা, এরকম আরো ভাই আছে ওইখানে, আরো বোন আছে, আমি ওর নামটা দিয়ে বলতেছি কারণ ওর আমার কাজের সংখ্যাটা বেশি হয়, কেন ও নাস্তা করা ছেলেটা, অভিনয় করা, ও লাঞ্চ করা ছেলেটা, যে আন্দোলনের পরে, গণ অভ্যুত্থানের পরে প্রথম সাহসী কাজ একদম গণ অভ্যুত্থান নিয়ে, এরপরে তো কেউ করলো না, ওরকম তো কোনো কাজ নাই সিগনিফিকেন্ট। দেখা লাল জুলাইয়ের পরে, লাল জুলাই প্রথম গান
আমার করা, রাহাত শান্তনুর করা, তারপরে সাফাত ভাইয়ের করা, ওসমান হাদির করা ইনকিলাব মঞ্চে। আমরা 4 জন মিলে কাজটা করছি আন্দোলনের পরপরই, অভ্যুত্থানের পরপরই প্রথম গান আন্দোলন নিয়ে আমরা করছি। প্রথম নাটক 2টা আমারই করা। ওই সময় কে অভিনয় করলো লিড ক্যারেক্টারে? আরশ খান। সে আরশ খান আপনারা জুতা দিয়ে পিটাইলেন, কিন্তু এটা বুঝলেন না যে 72 থেকে 75 যে তাকে নলেজটা দেওয়া হইলো না, সে তো ওটা জানে না রে ভাই। আমি যখন তাকে বুঝাইলাম তখন সে বুঝছে কিন্তু অনেকটা, কিন্তু তারপরে তো তার সামনে ওপেন ডকুমেন্টেশন কই? ইন্টারিম কি করলো? এই যে বড় বড় মিনিস্ট্রিতে বসে রয়েছেন, বড় বড় উপদেষ্টা হ্যাডমগুলা, ঠিক আছে, আপনারা কি কাজ করছেন আমার বলেন? 72 থেকে 75 ডকুমেন্টেশন কই? একটা সিনেমা কেন হইলো না? 5টা ডকুমেন্টারি কেন হইলো না? তাহলে তো কনফিউজ। আমি তো উত্তর দিতে পারতাম, এই জিনিসগুলো পাঠায় দেখাইতে পারতাম, দেখ এই যে 72 থেকে 75 এই সময় 15 লক্ষ মানুষ মারা গেছে দুর্ভিক্ষে, এবং এটা মানুষ সৃষ্ট ছিল দুর্ভিক্ষ, যে কারণে অমর্ত্য সেন নোবেল প্রাইজ পাইছে। এটাকে রিসার্চ করা, যেটা মানুষ সৃষ্টি ছিল, মিসম্যানেজমেন্টটা হয়েছে। এটা ন্যাচারাল ডিজাস্টারের চেয়ে বেশি মিসম্যানেজমেন্ট ছিল। মানে ওই সময় যারা গভর্নমেন্টে ছিল তাদের মিসম্যানেজমেন্টে একটা দুর্ভিক্ষ হয়েছে। সেই দুর্ভিক্ষে কমপক্ষে 15 লক্ষ মানুষ না খেয়ে মারা গেছে। এই তথ্যটা দিবে কে? আমি নয় পড়া জানলাম, সবাই কি পড়ে জানবে? দেখাইতে হবে, তাদের সামনে আনতে হবে। আনার দায়িত্ব কার? গভর্নমেন্টের। গভর্নমেন্ট কি দেখাইছে? সব দোষ দিয়ে দিলেন, আমাদের জুতাতে বাইলেন, আপনারা তালি বাজাইলেন। বাহ, চমৎকার, পারছি, দিছি তালি মেয়েরা। বান্না আমাকে বিরুদ্ধে মাঝে মধ্যে কয় না, দিছি ওর বাইরে 2টা জুতা খাওয়ায়। এত ইজি না, এক মাকে শীত যায় না। মাপরশিদ বান্না এখানে বাইচা রয়েছে। আমি এই ফাইটটা করবো বলে, আজকে পডকাস্টে কথাটা বলবো বলে আমি এখানে আসছি, যে আজকে আমি আরশকে ডিফেন্ড করলাম প্রথম তোমার শোতে। আমি আমার ভাইকে ডিফেন্ড করলাম, কারণ আমি জানি সে তার অজ্ঞতার জায়গা থেকে কথাটা বলছে। সে জানেই না ওই ইতিহাস। আই বিলিভ আরশের মতো এরকম কনটেক্সট অনেকেরই আছে। অফকোর্স, অনেকেরই। তুমি পারো নাই। এই ব্যর্থতা ইন্টারিমের, এই ব্যর্থতা ইন্টারিমের, এই ব্যর্থতা ইন্টারিমের। যতগুলো মিনিস্ট্রি আছে, এত বড় বড় হেডার ডকুমেন্টারি, অনেক ভালো ডকুমেন্টারি আছে, অনেক বুলশিট, অনেক জোস, সবকিছু মিলে করছে। তো বুলশিটও আছে, অনেক বিউটিফুল জিনিসও আছে, করছে। তো আমি কিন্তু বিউটিফুলটাকে এনডোর্স করতেছি। আমারে আবার বললেন না যে আমাদের সব খারাপ বললো, না, অনেক ভালোটা এনডোর্স করতেছি। আপনারা অনেক ভালো কাজও করছে, দুর্দান্ত ডকুমেন্টারি বানাইছে। 72 থেকে 75 ইতিহাস কই? 24-এর ইতিহাসে তো ঠিক করে 24-এর ইতিহাস তো আসেই নাই। 72 থেকে 75-এর ইতিহাস কই? এই দেশে কি হইছে, বাকশাল কি জিনিস, এই জিনিস কে বোঝাবে? এইটাই সব। আপনি সব টাকা কি মাবরুর বান্নার পড়ছে যে নাস্তাও বানাবে, লাঞ্চও বানাবে, সবকিছু বানাবে? টাকা তো তুমি নিতেছো জনগণের। আমার ট্যাক্সের টাকা, আমার আশেপাশের মানুষের ট্যাক্সের টাকা তো তুমি নিতেছো। একটা ছেলে একটা বনরুটি খাইলেও এখানে ট্যাক্সের টাকা দিতে হয়। একটা রিক্সাওয়ালা একটা বনরুটি খাইলেও এখানে ট্যাক্সের টাকা দেয়। রিক্সাওয়ালার টাকাটা দিয়ে ভাই ডকুমেন্টারি বানাইতেছো, খারাপ লাগে না? রেসপন্সিবিলিটি কই? আমার যে ভাইটা আমার অফিস সহকারী হিসাবে বা পিয়ন হিসাবে কাজ করে, সে ছেলেটা যখন একটা জুতা কিনে, সেখানেও সে 15% ভ্যাট দেয়। ওই টাকাটা দিয়ে ডকুমেন্টারি বানাচ্ছ, তো বাপের টাকা দিয়ে বানাচ্ছিস। কারণ বাপের টাকা, এটা জনগণের টাকা। 24-এর আগের বাংলাদেশ আর 24-এর পরের বাংলাদেশ, জুলাইয়ের পরের বাংলাদেশ ডিফারেন্ট। কোশ্চেন করতে হবে। আমি অনুরোধ করব আমাদের এই জেনারেশনের, আমাদের এই ভাইদের বোনদের, প্রত্যেকটা পয়সার পাই গুনে নেবেন। কোথায় খরচ করছে, কত টাকা খরচ করছে, কিভাবে খরচ করছে, একটা টাকাও যেন দুর্নীতি করতে না পারে ওরা। কোশ্চেন করবেন, ধরবেন, গলা চেপা ধরবেন। কোন প্রজেক্টে কত টাকা খরচ করছে, কোন জায়গায় কয়টা উড়াইছিস, ড্রোন গুণ হিসাব করবেন। এগুলা করতে হবে প্রতিটা সেক্টরে। যেই এমন উপদেশটা আছে, যে উপদেশটা বকা দিছে, আমার নাম দিছো কেন ফলকে? হ্যাঁ, এমন উপদেশটা আমরা দেখছি। ভালো কথা আছে না? আছে, রাইট। ডক্টর মোহাম্মদ ইউনূস কি ভালো কাজ করে না? তো উনার কথা বলবো না? আমি মোস্তফা ফারুকীর ভালো কথাও বলবো। অসাধারণ কিছু ডকুমেন্টারি বানাইছেন কালচারাল মিনিস্ট্রি থেকে, বললাম, অ্যাডমিট করলাম। আবার আকামও করছেন।
সেই আকামগুলো কিরকম? সে আকামগুলো হচ্ছে এরকম যেগুলা মানুষকে সামনের দিনে ভাবতে সাহায্য করবে, বের করতে সাহায্য করবে। আমি এটা না বলি, কারণ আমি যখন একটা ক্লেম করে ফেলবো তখন ওটাকে ইভিডেন্স আকারে আনতে হবে আমাকে। ক্লেম করলে হবে না, ওটাকে ইভিডেন্স দেখাইতে হয়, ওটা তো একটা প্রসেস। সো আমি এই মানুষটাকে রেসপেক্ট করি, এবং আমি বলি কিরকম রেসপেক্ট করি, আমি একটু বুঝায় বলি। আমি চাই তুমি পুরো অংশটা দিও ভাই, পুরাটাই থাকবে ভাই। হ্যাঁ, ও যে দিও। ফার্স্টেই বলছে আনফিল্টার্ড আনসার, দিও প্লিজ। আমি মানুষটাকে কিরকম রেসপেক্ট করি, আমার শুরুর দিকে আমার ক্যারিয়ারের উনিও একজন ইন্সপিরেশন ছিলেন আমার এই যে ক্যারিয়ারে আসার পেছনে। আমি আমার বস ইফতেখার আহমেদ ফাহামিকে আজীবন সেলুট করব। আমি কিন্তু মোস্তফা ফারুকীকে সেলুট করি একজন ফিল্ম মেকার হিসাবে, একজন ইন্সপাইরেশনাল ক্যারেক্টার হিসাবে। কিন্তু ওই যে 7ই আগস্টের ওই স্ট্যাটাসটা তোমার বুকের মধ্যে এমন টান দিছে, নিতে পারি নাই তো এটা। আমি এর আগে পর্যন্ত কিন্তু নিতে পারছি, বাকি কোন ক্যালকুলেশন হবে না। ওইটা আমার বুকের ভিতরে আচর টেনে দিছে। আমি বলি এটা কি ভাই, এটা কি দেখাইলো, এটা কেমন ধরনের কথা। তার আগের হিস্ট্রি গুলো যখন তখন কি হয়েছে জানো, তখন আমার মতো বাকিদেরও কিন্তু আগের হিস্ট্রির কথা মনে পড়ে গেছে, তখন সবাই আগের হিস্ট্রি দ্বারা টানা শুরু করছে। এগুলো হিউম্যান সাইকোলজি, বুঝতে হবে ভাই। আপনি জিনা, আপনি তো ফিল্ম মেকার, আপনি অনেক ভালো বোঝেন, অবশ্যই বোঝেন। আমি বললাম, রেসপেক্ট সহকারী বললাম, আমি বিশ্বাস করি, বিশ্বাস করতে চাই আপনি সফল হিসাবেই বিদায় হবেন। যেদিন যাবেন সেদিন আপনাকে মানুষ সফল হিসাবে কাউন্ট করবে, আমি চাই সেটা হোক। কিন্তু আপনি যদি কোনো আকাম করে থাকেন সেটাও একদিন মানুষের সামনে চলে আসবে। সো আপনি সাবধানে থাকেন, আপনার জন্য শুভাকাঙ্ক্ষী। আপনি, আপনাকে আমি জানি আমার সম্বন্ধে অনেকেই আপনাকে অনেক ভুলভাল বলে, ভুলভাল বোঝায় যে বান্না মনে হয় আপনার বিরুদ্ধে কথা বলছেন। না, বিষয়টা এরকম না। আমি আপনাকে আজকে ক্লিয়ারলি বললাম এই শোতে, আজকে অনেক কিছু বিষয় ক্লিয়ার করতেছি, এখানে ক্লিয়ার করলাম যে আপনাকে আমি রেসপেক্ট ফিল্ম মেকার হিসেবে আগে যা করতাম এখন তাই করি, বড় ভাই হিসেবে যা করি তাই। আমি তিশা আপুর কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো। উনি আমার ক্যারিয়ারের শুরু থেকে, আমার প্রথম নাটক থেকে অভিনয় করছেন, ক্যারিয়ারের জায়গা থেকে। কিন্তু অন্য জায়গাতে কোশ্চেন থাকতেই পারে, মানুষজন করবে না কোশ্চেন। আমি তো সব প্রশ্ন উত্তর দিতে পারবো না। আমি ভাই চাই সবাই সুখে শান্তিতে, অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল, এটাই হোক সবার জীবনে, সবার জীবনে শান্তি বর্ষিত হোক। সবাইকে আসসালামু আলাইকুম, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে কিছু জিনিস, কিছু মিস্টেক্স আছে যেগুলো স্বীকার করতে দিলে ভালো হয়, তাহলে এক্সাম্পল সেট হয়। বাকি যারা ভুল করছে তারাও সরি বলতে সাহায্যটা করে। যেমন আমি একটা ভুল করলে সরি বলতে আমার কোনো আপত্তি নেই, আমি বললাম শুরুতেই, মেনে নিতে রাজি আছি, সরি বলতে রাজি আছি, সরি বলবো, কষ্ট দিলে বলবো ভাই আমি ভুল করছি, ভুল হয়েছে, সমস্যা নেই তো। এই ঘাটটা আমি করে লাভ কি? নো আমি রাইট না, এটা না, একজন তো এটা কইরা না এটা একজন ডাক্তার হাসিনা অ্যাটিটিউড, হাসিনা সিনড্রোম বাদ দিতে হবে মাথা থেকে। তো ওই জায়গায় আর কি অনেক বড় উত্তর দিলাম, না, কিন্তু আমার মনে হয় যে যারা ফেরদৌস হয়েছে, যারা অন্য কেউ হয়েছে তাদের কথা আলাদা, কিন্তু আবার অনেকে আছে যারা না বুঝে হয়েছে, তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে ভাই। সবাইকে আপনি মেরে ফেললে হবে না, সবাই তো ফায়ার স্কোয়াডে দিতে পারবেন না। ইনক্লুসিভিটি ইম্পর্টেন্ট, বাট বুঝতে হবে কারা দিবেন, রাখবেন, কারা রাখবেন না। সো ভাই, আমরা এখন বাংলাদেশের পলিটিক্যাল কনটেক্সটে একটা জিনিস দেখি যে ট্যাগিং। ট্যাগিং এর বিষয়টা হচ্ছে এতদিন একটা স্পেসিফিক গোষ্ঠীকে ট্যাগ দেওয়া হয়েছে, এখন আবার তারা পাল্টা ট্যাগ দেয়। আমি একটু খোলাসা করে বলি, এতদিন শিবির ট্যাগ দেওয়া হয়তো, জঙ্গি ট্যাগ দেওয়া হয়তো, সন্ত্রাসী ট্যাগ দেওয়া হয়তো। তারা এখন হয়তো একটু আপ ফুটে আছে, তাদের দিন এখন ভালো, তারা আবার ভালো দিন পেয়ে এখন তাদের এগেনস্টে কেউ গেলে নাস্তিক, ধর্মোদ্দেশী এসব ট্যাগিং দেয়। আমরা কি আসলে কোনোদিন ট্যাগিং এর কালচার থেকে বেরোতে পারবো? না, আমার কাছে মনে হয় রাশিদ, আমরা অনেক বেশি, কি বলবো এটাকে, ভুল বলতেছি, কোশ্চেনটা মনে একটু ভুল হয়েছে, আমি একটু বলি সরি। এইভাবে না, জিনিসটা হচ্ছে কোন ধরনের ট্যাগিং বাংলাদেশ আর চলবে না। রাইট। 71 পরে জন্ম নেওয়া, তুমি কাউকে স্লোগান দিয়া বলবা তুই রাজাকার, তুই রাজাকার, এটা জঘন্য অ্যাটিটিউড। এই অ্যাটিটিউড নিয়ে ভাই রাজনীতি কইরা তুমি টিকতে পারবা না। 71 পরবর্তী যে ছেলেটা জন্ম নিয়েছে কি রাজাকার? কি ভাই, হোয়াট দ্য পয়েন্ট, হোয়াটস দ্য পয়েন্ট, মানে কি? এটাই তো, ওর দায় কি? ওর দায় কি? ও হয়তো বলতে পারে অনেক কথা, ও তো বলতে পারে হ্যাঁ আমার পুরুষের জন্য আমি সরি বা সরি না, এটা ভিন্ন আলাপ। কিন্তু তুমি তাকে রাজাকার বলবা?
এই আবারও সেই একই বুলশিট। হাসিনা সিনড্রোমে যে ভুগবে, হাসিনার মতো করে ন্যারেটিভ যে দিবে, সে মারা খাবে, পদে পদে মারা খাবে, এবং খাইতেই হবে তাকে। এবং আগামী বাংলাদেশে এটাই, যে যারা অ্যাটাক করবে, কেউ যদি কাউরে নাস্তিক বলে সেও মারা খাবে, কেউ যদি কাউরে রাজাকার বলে সেও মারা খাবে। কারণ 71 পরবর্তী যে ছেলেটা জন্ম নিছে তাকে তুমি রাজাকার বলতে পারো না। আর যে ছেলে কার ধর্মবিশ্বাস কি সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা জাজমেন্ট করার জন্য আল্লাহ তোমারে পাঠায় নাই দুনিয়াতে। আল্লাহ বলতে থামো, তুমি কারো নাস্তিক বলতে জান না, আপনি কাম করেন না, এটা আপনার কাজ না, ইটস নট ইউর জব। আমার বিচার যখন হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার বিচার করবেন, মানে আমি যেহেতু বিশ্বাসী, আমি যখন বিলিভার, ইসলামে বিলিভ করি, সেটা আমার তো বিচার হবে। এটা তো আমার সাথে তার বোঝাপড়া। আমার বিচারের সময় কি আমি রাশিদের ডাক দিব, এই রাশিদ একটু আমার একটু ওকালতি করে দাও? সম্ভব তো নয়, এটা তো হবে না। আমারটা তো আমাকেই ভোগ করতে হবে। যার যারটা তাড়াতাড়ি যদি ভোগ করতে হয়, তাহলে তাড়াতাড়ি ছেড়ে দেন না তার উপরে। আপনি তাকে বলতে পারেন, দাওয়াত দিতে পারেন, বা আপনি তাকে বলতে পারেন, অনুরোধ করতে পারেন, ভাই এই কাজটা করুন, এই জিনিসটা খারাপ, এটা আল্লাহ পছন্দ করেন না। কিন্তু আপনি তাকে নাস্তিক ট্যাগ দিবেন, হু দ্য হেল আর ইউ? কে তুমি? কে ভাই? আপনি কে ভাই? আপনার রাজনীতির মতের সাথে মিলবে না, আপনি করবেন ও তো নাস্তিক। নাস্তিক বলে আপনি তাকে হত্যাযোগ্য করে তুলতেছেন, রাজাকার বলে, জঙ্গি বলে আপনি তাকে হত্যাযোগ্য করে তুলতেছেন। জঙ্গি বলে কত মানুষকে মারা হয়েছে? আয়নাঘরের যতগুলো স্টোরি সবগুলো দেখো, তাদেরকে জঙ্গি হিসেবে তুলে নিয়ে গেছে, পরে দেখা গেছে বেশিরভাগ মানুষ ইনোসেন্ট। এই জঙ্গি ট্যাগ করা হয় নাই, জঙ্গি অভিযানের নামে নিরীহ মানুষদেরকে মারা হয়েছে, সেই গল্পগুলো এখন বের হয়ে আসতেছে, সেই ঘটনাগুলো। ওই ট্যাগিং এর রাজনীতি কিন্তু। সো এই জেনারেশন ট্যাগিং পছন্দ করে না, কারণ ওরা 17 বছর ধরে দেখছে, ওরা জন্মের পর থেকে। তোমার সাথে আমার যখন কথা হচ্ছিল অফ এয়ারে, তুমি এর আগে আমাকে বলতেছিলা যে ভাই আমরা তো 17 বছর ধরে শুধু হাসিনাই দেখছি, ছোটবেলা থেকে বুঝ শক্তির পর থেকে হাসিনাই দেখছি। তো তোমরা কিন্তু বিএনপি দেখো নাই, তোমাদের স্মৃতিতে নাই, তোমাদের স্মৃতিতে কিন্তু শুধু হাসিনাই আছে। সো তোমরা কিন্তু, হাসিনা কি করছে, সারা জীবন ট্যাগিং করে গেছে, সারা জীবন ট্যাগিং করে গেছে, সারা জীবন ট্যাগিং, অমুক রাজাকার, স্বাধীনতা বিরোধী, অমুক এই সমক এই, ওর বিরুদ্ধে যেই গেছে। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, তারে কইছে রাজাকার, আর সেই রাজাকার কার্ড আপনারা খেলেন। তারে বলছে সে নাকি মুক্তিযুদ্ধ ঘোষণা করে নাই, সে নাকি মুক্তিযুদ্ধ স্বাধীনতার ঘোষক না, সে নাকি পাকিস্তানিদের হয়ে খেলছে। এর চেয়েও খারাপ জঘন্য জঘন্য কথা বলছেন আপনারা, এই এই বালগুলা বলছে না? সেম কার্ড আপনি খেলতে আসছেন, ওই কার্ড নিয়ে আপনি জিততে পারবেন। ওইটা তোমাদের জেনারেশনে, তোমাদের মস্তিষ্কে ঢুকে গেছে না, ওইটা, ওই ঘটনাগুলো তোমরা জানো না। সো তোমরা কি ওটা সাপোর্ট করবা? আর করবা না, স্বাভাবিক ব্যাপার। ওই কার্ড তুমি গেম খেলতে পারবা না, ওই কার্ড দিয়ে তুমি বেশি দূর যাইতে পারবা না। তুমি যাবার হোঁচট খাবা। তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে, তুমি বলতে পারো, কনস্ট্রাকটিভ আলোচনা করতে পারো, ন্যারেটিভ নির্মাণ করতে পারো, যে তুমি 71কে কিভাবে দেখো, বলো তো ভাই। সেটা একটা ভিন্ন আলাপ। তুমি এটা বিলিভ করো, সেটা একটা ভিন্ন আলাপ। তুমি 24 বিলিভ করো, হ্যাঁ আমি বিলিভ করি। এই যে 71 বিলিভ করো, হ্যাঁ বিলিভ করি। তুমি কি বিশ্বাস করো যে আমাদের অনেক রক্তের বিনিময়ে স্বাধীনতা? হ্যাঁ বিশ্বাস করি। এই হলো কোশ্চেন আনসার সেশন, এতটুকুই। এর বেশি আপনি কি চান? আপনার তো আচরণে দেখাইতে হবে আপনি বাংলাদেশের বিশ্বাস, স্বাধীনতায়, সার্বভৌমত্বে বিশ্বাস করেন কিনা। এটা তো তুমি ভাই তোমার আচরণে দেখাবা, তোমার কর্মকাণ্ডে দেখাবা। তুমি একটা যোগ্য নাগরিক হয়ে, বাংলাদেশের একটা যোগ্য দালাল হয়ে তুমি দেখাবা যে ইয়াস আই লাভ বাংলাদেশ। তুমি মুখে বললা, আর এদিকে দুর্নীতি করলা, চুরি করলা, আন্ডার টেবিল পাসিং করলা, আর ফেসবুকে সারাদিন বট আইডি দিয়া খুঁজে মায়াদেরকে বুলি করলা। তুমি যদি এরপরে কও আই লাভ 71, হবে না? সারাদিন তুমি মায়াদেরকে বুলি করলা, ফেসবুকে, অনলাইনে সারাদিন গালিগালাজ করলা, খারাপ কথা বললা, জঘন্য ভাষায় কথা বললা, সারাদিন অপোনেন্টকে তুমি জঘন্য ভাষা ব্যবহার করলা, কইরা তুমি কইলে আই লাভ 71 হইব, আই লাভ 24 হইব? হবে না তো। তোমার আচরণ, তোমার অ্যাকশনসে থাকতে হবে যে তুমি আসলে বাংলাদেশকে ভালোবাসো, তুমি আসলে বিলিভ করো। আমরা তো সাম্মান বাংলাদেশ খুঁজতেছিলাম, যে জায়গায় আমি শেখ মুজিবরে দায়ী করি যে একটা সুন্দর বাংলাদেশ হওয়ার সুযোগ ছিল, সেই সুযোগকে অঙ্কুরেই নষ্ট করছে এই শাসক সবার আগে। আমার কথা ভুল হইলে ডিবাং করো, বলো যে হ্যাঁ আপনি কথাটা ভুল বলছেন।
না ভাই, ইতিহাস ওই যে আপনি যেটা বললেন, আমরা তো পড়াশোনা করে জানছি। আমাদের সামনে তো কোনো ফিল্ম নাই। ওটা দেখে ওইটাই মনে হয়। ভাই ওইটার রিপিটেশন কিন্তু আমরা ২৪ এও দেখছি। যাদের হাতে সুযোগ ছিল দেশটাকে আরেকটু সুন্দর করে নতুন একটা জন্ম দেওয়ার, তারা কিন্তু দায়িত্ব নিয়ে অঙ্কুরে বিনষ্ট করছে। ইতিহাসের রিপিটেশন না, আমরা দেখছি। এই যে তুমি কথাটা বলছো না, হুম, এটাই হইতেছে ডিজিটাল ফুটপ্রিন্ট থেকে যাচ্ছে। কিন্তু ধরো এই যে দুঃখগুলা, এই আফসোস গুলা ২০ বছর পরে যদি আল্লাহ আমাদেরকে কখনো বাঁচায় রাখেন, তোমাকে বাঁচায় রাখেন, তখন আমাদের আফসোস হবে, ইস যদি দেশটা সুন্দর না হয়, তখন কিন্তু আফসোস হবে, ইস কি অপরচুনিটিটা ২০টা বছর আগে আসছে আমাদের জীবনে। রাইট। আর যদি দেশটা সুন্দর হয়, তখন বলবো ভাগ্যিস আমরা ওই সময় কথাটা বলছিলাম, ভাগ্যিস রাইট টাইমে রাইট কথাটা বলছিলাম। পয়েন্ট। দেখো, দুইটা ভাবেই কিন্তু ফুটপ্রিন্ট থাকলো। হুম, আমি উইনিং সিচুয়েশনে আছি, তুমিও আছো, আমিও আছি। আমরা কিন্তু কথাটা বলে রাখতেছি, ২০ বছর পরে হয় আমরা রাইট সাইডে থাকবো আর রং সাইডে থাকবো, জানি না কোন দিকে থাকবো, হয় জিতে যাবো না হেরে যাবো, যেমন একটা কিছু তো হবে। ২০ বছর পর যদি আল্লাহ আমাদেরকে হাত দারাজ করেন, তখন দেখে যেন আমি চাই, দোয়া করি যাতে আমরা খুশি থাকি যে ভালো কিছু হয়েছিল। এটাই। ভাই ট্যাগিং নিয়ে যেহেতু কথা হচ্ছিল, হুম। সোশ্যাল মিডিয়াতে আমরাও কিন্তু আপনাকে অনেক পলিটিক্যাল ট্যাগিং এর শিকার হতে দেখি। হ্যাঁ। প্লাস আপনাকে নিয়ে আমরা রিসেন্ট টাইমে রিউমার, স্ক্যান্ডাল, হুম, হুম, স্ক্রিনশট ফাঁস অনেক হুম, কিছু দেখছি। হুম। এখন স্ক্রিনশট আপনি বলতে পারেন বানানো যায়, কিন্তু আপনাকে সলিড এভিডেন্স দিতে হবে যেটা আসলেই বানানো যায়। এটা ক্লিয়ার করেন আজকে। আচ্ছা, ওকে, প্রথমে স্ক্রিনশটস এর ইস্যুটা হ্যাঁ। শেষ করি। জুলাই আন্দোলনের পরপরই আমার নামে বিশিষ্ট বালেরা আমার নামে অনেক ধরনের ফেক স্ক্রিনশটস বানায়। হ্যাঁ, এবং সেটা আমি যদি ভুল না করে থাকি সেপ্টেম্বরেই ছড়ায়। আগস্টের পরপরই সেপ্টেম্বর থেকেই তারা শুরু করে, কারণ তারা বুঝতে পারছিল যে আমি খুবই বাজেভাবে ওদেরকে অ্যাটাক করতেছি, এবং আমি করছি। আমি তো এরপরে থামি নাই, তুমি এখনো আমার ওয়ালে যাও, দেখবা আমার ২৪-এর আন্দোলনের কিছু না কোনো কোনো ভিডিও আমি আজকেও শেয়ার করছি। আমি এটাকে প্রতিদিন আমি সবসময় এটাকে বাঁচায় রাখতে চাই। সেহেতু আমি ওদের জন্য অনেক বড় রিস্ক। আমি নাস্তা বানাই ফেলছি, আমি লাঞ্চ বানাই ফেলছি, সামনে ডিনার বানাবো এবং প্ল্যান করতেছি। আরো বড় সুযোগ পাইলে পারতাম। আমি তো দুঃখের কথা কি বলবো শোনো, আমি একটা বড় অ্যান্থোলজি প্রজেক্ট নিয়ে, মানে এই ৩০ জুলাই, মানে জুলাইয়ের এই ২৪-এর গল্প নিয়ে আমি রাস্তায় দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি। আমি কোনো প্রডিউসার পাইনি, আমার মতো মানুষ কোনো প্রডিউসার পায় নাই। বাংলাদেশের গভর্নমেন্ট, আমি বলতে চাই, মাহফুজ ভাই একদিন ফোন দিছিল আমাকে, মাহফুজ সাহেব, এই যে উনি হচ্ছেন এখন তথ্য উপদেষ্টা, ফোন দিয়েছিলেন অনেক আগে, একদম শুরুর দিকে, বানাবে আপনি নাকি একটা প্রজেক্ট করবেন। এরপরে ভাই হারাই গেছে, আর কোনো খবর নেই। ঠিক আছে, এটা কইলাম আর কি, এটার মানে এই না যে আমি তারা বলতেছি যে আপনি আমার এটা করেন, তো লাগবে না আপনার, ধন্যবাদ, ঠিক আছে, অনেক করছেন, উল্টায় ফেলাইছেন। সো আমার দুঃখটা কই, আমি এতটাই স্পিডে কাজটা করার চেষ্টা করছি যে তাড়াতাড়ি বানাইতে হবে, যাতে ঈদেই আমি কন্টেন্টটা রিলিজ করতে পারি, যে রোজার ঈদটা গেল বা কোরবানি ঈদের মধ্যে, যে জুলাই নিয়ে যেন সিনেমাটা থাকে মার্কেটে। অ্যান্থোলজি প্রজেক্ট নিয়ে আমি দৌড়ায় ৩৬টা গল্প নিয়ে আমি দৌড়াইছি। বলে দিলাম আমার কাছে প্রজেক্ট রেডি করা আছে, কিন্তু আমি পাইনি। আমার মতো মানুষ প্রডিউসার খুঁজে পায় নাই কেউ, সবাই ভয় পাইছে, আল্লাহ এটা করা যাবে না, এটা করলে যদি হাসিনা ফেরত আসে তাহলে তো ওদের গর্দান মারবে, ওদেরকে দিবে জায়গা মতো এমনি করে। তো এই হলো তাদের টেনশন। গভর্নমেন্ট করলো না, কিছু হেল্প করলো না, বলতে পারতো, হেল্প করতে পারতো না, তাদের মাথায় এগুলো ঢুকে নেই। এনিওয়ে, অনেক ওটিটি এটা সেটা অনেক আলোচনা হয়েছে, কারণ ফাইনালি এটা হয় নাই। তো ট্যাগিং এর বিষয়টায় আসি। ট্যাগিং এর বিষয়টা হচ্ছে যে, যেহেতু আমি ওদের জন্য থ্রেট, সেটা আমার নামে ফেক স্ক্রিনশটস তারা বানাইলো এক মহিলার নামে। সে মহিলা খুঁজে টুজে বাইর করলাম, এখন একটা ইউনিভার্সিটির লেকচারার বা কিছু, আমার টিম খুঁজে খুঁজে বের করলো তাকে। পরে সেই মহিলা কোনোভাবেই সে ওপেন হইতে চান না, ঠিক আছে, আমি তাকে কখনোই চিনতাম না এরকম। পরে কিছুদিন পর দেখা যেত ওই মহিলা গায়েব, মানে ওই প্রোফাইল নাই, আচ্ছা, গায়েব। মানে ওটা কিন্তু ভেরিফাই করা ছিল শুরুতে, মানে ওটা করছিল, ওটার একটা ফেক নাম্বার, একটা ছবি দিয়ে, মানে একটা যে কোনো র্যান্ডম একটা মহিলার ছবি নামায় দিয়ে এটা করছিল, পরে হারাই গেল। এই প্রসঙ্গ তখন মোটামুটি ডান, আমি তখন ভিডিও করে ফেলছি। আমি আর এটা নিয়ে আমি ভাবছি, কারণ আমি কখনো না বালের প্রোপাগান্ডাকে খুব একটা পাত্র দিই না। বাল আমার নিয়ে কথা বলবে এবং আজীবন বলবে, এটা আমি মেনে নিচ্ছি। যে ব্রেইনস মাইন্ডসেট থাকে না একটা, এই যে এখানে মাইন্ডসেট করে ফেলছি যে বাল আমাকে যতদিন বেঁচে থাকবো, বাল আমাকে 2 দিন পর পর ডিস্টার্ব করবে, যতদিন বেঁচে থাকবো বাল আমাকে ডিস্টার্ব করবে, যতদিন বেঁচে থাকবো বাল আমাকে ডিস্টার্ব করবে, বাল আমাকে এমন এমন প্রোপাগান্ডা আনবে, সামনে আরো 100 বার করবে, আরো 200 বার করবে, মাইন্ডসেট। কিন্তু যখন ধাক্কা খাইছি, আল্লাহ, আমার ক্যাম্পেরই কিছু লোক
যাদেরকে আমি মনে করি আমার কাছের মানে আমাদের দল করে এরকম লোক, কিছু লোক দেখলাম যে ওই জিনিসটা টাইনা নিয়ে এসা কোন এক কারণে আমার এগেনস্টেই ওটা ইউজ করার চেষ্টা করতেছে। এই যে রিসেন্ট ঘটনা, হোয়াট ইজ দিস? তখন আমার এটা লাগছে, মানে এতটা মাদারফাকার হইতে পারে, সরি স্ল্যাং বলে ফেলছি, এতটা গান্ডু হইতে পারে, এতটা চত্বরানি হইতে পারে মানুষ, যে তুই জানো সেটা বাল ক্রিয়েট করছে। মানে আমাকে, আমি জানি না, আই ডোন্ট নো, হয়তো ওরা ভাবছে যে আমি ওদের জায়গায় খেয়ে ফেলাই দিচ্ছি, আই ডোন্ট নো কি হিসাবে ওরা এটা করছে। পুরো সংঘবদ্ধ, আমি বুঝতেছি এটা একটা গ্যাং, এবং আমারই কাছের মানুষজন যাদেরকে আমি ভালোবাসছি, দুঃখ নিয়ে বললাম, তারা এটা নিয়ে প্রতিবাদ করলো না, কিছুই করলো না, তাদের লোকজন তারা এটা নিয়ে করলো। তখন আমার কাছে মনে হলো যে না, এইবার এটাকে আমি দেখবো সিরিয়াসলি। দেন আনন্দের সাথে জানাচ্ছি, আমি এই ভিডিওতে আমি চাই, আমি তোমাকে লিঙ্ক দিয়ে দিব না, বুম বিডি নামে একটা ফ্যাক্ট চেকার কোম্পানি ইন্টারন্যাশনাল, তারা হচ্ছে ফেসবুকের হয়ে থার্ড পার্টি ফ্যাক্ট চেকিং করে। ফেসবুকে তুমি স্ক্রিনশট একবার আপলোড করে দেখো, সাথে সাথে ফেসবুকে এটা ফ্ল্যাগ করে দিবে, নামাই দিবে, কারণ এটা তুমি করতে পারবে না। ফেসবুক এটা বুম বিডি এটা ফ্যাক্ট চেকিং করছে, পুরো টিম ইন্টারন্যাশনাল একটা কোম্পানি, ওরা ফ্যাক্ট চেক করছে, যেহেতু ফেসবুকে থার্ড পার্টি ফ্যাক্ট চেকার, ওরা এটা ফ্যাক্ট চেকিং করে দেখাইছে এটা সম্পাদিত, মানে এডিটেড, এটা বানানো হচ্ছে। সো এটা আর নট এনিমোর, আমার প্রুফ করার কিছু নাই, তারাই প্রুফ করছে। আমি কতটা কনফিডেন্টলি ফ্যাক্ট চেকিং কোম্পানিকে রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ ফ্যাক্ট চেকিং করে বলেন যে এটা রাইট নাকি রং, আমি সত্য না মিথ্যা। যদি আমি এটা যদি আমি হয়ে থাকি, তাহলে সবার সামনে ফাঁস করে দেন এটা আমি করছি। আর যদি আমি হয়ে না থাকি, তাহলে সবাইকে বলেন, জানান যে এটা আমি না। এবং ফাইনালি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সত্য সবসময় বিজয়ী হয়, সত্যি বিজয় এবারও হয়েছে। এবার আসো ট্যাগিং এর জায়গাটা, কিছু ছাপড়ি আছে, এই ছাপড়িগুলো একটু বাম ঘেঁষা, বাম বলতে মুজিববাদী বাম হইতে পারে, বা কখনো কখনো আমার সন্দেহ হয় ওরা হয়তো হাসিনার তো অনেক টাকা বিলিয়ন বিলিয়ন, $34 বিলিয়ন, $234 বিলিয়ন পাচার করছে, এদের কাছ থেকে সম্ভবত টাকা পাইছে, এই দলটাকে কোনোভাবে স্টেবল হইতে দিবে না। এরা হলো ট্যাগিং এর রাজনীতি, যারা তার একটা বাজেট এক, আরে ও তো জামাত করে, ও তো শিবির করে, ও তো এটা করে, ও তো এটা করে, ঠিক আছে, পজিটিভিটি না শুধু নেগেটিভিটি যত বেশি স্প্রেড করে, দলের ভিতরে যেন কখনো দলটা কিন্তু সলিড না হইতে পারে। দলের জন্য যারা ভালো কাজ করে, যে দলটাকে একটা রাজনৈতিক দল যেটা যেন সলিডিটি না পায়, যেন একটা যে সলিডারিটি না আসতে পারে, এই জন্য যত ধরনের প্রোপাগান্ডা করা দরকার সবকিছু করবে, সবাইকে শত্রু বানায় ফেলো। ওদের প্ল্যানটাই হইতেছে ওরা বাদ সব খারাপ, একদম এটা কিন্তু হচ্ছে। যারা ছাত্র দল করে, যারা যুব দল করে, যারা বিএনপির মেইন দল করে, তারা অনেকে আমার কথা কানেক্ট করতে পারবে আমি কি বলতে চাচ্ছি। এরা একটু বুঝায়, একটু বাম সেন্ট্রিক, মুজিববাদী বাম টাইপের, ঠিক আছে, বা অন্য কিছু, আই ডোন্ট নো, ঠিক আছে। এরা এতটাই মানে ভয়ঙ্কর হয়ে উঠছে, এরা যারা তারা অ্যাটাক করে দিতেছে, যে কোনো কিছু একটা খারাপ কথা বলে ফেলতেছে। কিন্তু এরা সর্বনাশটা কি করতেছে দেখো, জিয়াউর রহমান কিন্তু বাংলাদেশের সংবিধানের প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম অ্যাড করছিল, এটাকে অস্বীকার করতে পারবা ইতিহাস থেকে? উনি এটার মাধ্যমে কি মেসেজ দিয়েছেন? উনার দলের মধ্যে, উনার দলটা হচ্ছে সেন্ট্রিস্ট দল, এখানে বামেরও থাকবে, এখানে ডানেরও থাকবে, এখানে কুটাকুটি মারামারি কিছু নাই, সবাই থাকবে এখানে। মেসেজ এখানে বামেরাও আসছে, এখানে ডানেরাও আসছে, এখানে মধ্যপন্থী বাংলাদেশি পন্থী সবাই মিলে একসাথে থাকবে, বাংলাদেশকে যারা ভালোবাসে, এটাই তো। কিন্তু এদের কথা হলো না, শুধু আমরা থাকবো না, সব বাদ, ডান বাম কিছু যারা তারা ফার রাইট বানায় দিবে, যারা তারা ফার রাইট কেন, ফার রাইট হওয়া কি কারোর জন্য খারাপ, অন্যায়? তুই থাকতে পারবি, কান থাকতে পারবে না। শোনো, ইংলিশ থেকে শব্দ আছে RIGST, রাইট মানে কি? রাইট মানে রাইট, কেন লেফট রাইট হলো না? লেফট মানে সঠিক হলো না কেন? আমি জাস্ট কথার কথা বললাম, বুঝতে পারছি, কিছু একটা তো আছে এটার মধ্যে। আমি বলতেছি না যে লেফট অলওয়েজ রাইট না, সবসময় রং, আমি এটা বলতে চাচ্ছি। কিন্তু আমি তো কিছুদিন আগে, আমি সবসময় মেঘমল্লারের অপছন্দ করতাম, মেঘমল্লারকে অনেক ক্ষেত্রেই, কারণ ওর কথাবার্তা, ওই যে স্লোগান বোগান দেয় বুলশিট। আমি কিছুদিন আগে তার একটা স্ট্যাটাসও শেয়ার করছি, রাশিদ, আমি দেখছি, আমার ভাল লাগছে, আমি দিচ্ছি। আমার অপোনেন্টের
যদি কোনো খারাপ কাজের কথা যেমন আমি বলবো, আমি ভালো করলেও আমি বলবো, আমার বলতে কোনো অকপটে আমার কোনো দ্বিধা নাই। আমার অপোনেন্ট যদি আমার একটা ভালো কাজ করে দেখায়, আমার বিপরীত রাজনৈতিক দল যদি একটা ভালো কাজ করে দেখায়, আমার অপোনেন্ট যদি একটা ভালো কাজ করে দেখায়, আমি তো ইন্সপায়ার হওয়ার কথা যে আমিও এর থেকে ভালো করব, আমি ওটাকে এন্ডোর্স করব। এটাই তো নতুন রাজনীতি, এটাই তো দেখতে চাই আমাদের দেশের ছেলেরা মেয়েরা, যে আমরা এটাকে এন্ডোর্স করবো। আচ্ছা, ওদের থেকে ভালো কি করে করা যায়, আমরা ওর থেকে একটু বেটার করি কি করে। এটাই তো নতুন রাজনীতি হওয়া উচিত, তাই না? নাকি অফকোর্স বেটার কম্পিটিশন, ভালো কাজের কম্পিটিশন না। তুমি ভালো কাজে কনসেন্ট্রেট করতেই পারবা না, তোরে আমি আগে আউট করবো। ওরা আউট গেম খেলতেছে, এবং আউট গেম খেলতেছে দলটার ক্ষতি করতেছে সবার আগে। এই ইতর বদমাইশ, এই ছাপ্রিগুলো, এরা হচ্ছে সর্বনাশ। এই ছাপ্রিগুলো থেকে আমি বাংলাদেশের সবচেয়ে বড় দলটাকে, রাজনৈতিক দলটাকে আমি সাবধান করতেছি। আমিন আমিন, আমিন, আমিন। আল্লাহ কবুল করো, আল্লাহ এই ছাপ্রিগুলোর হাত থেকে আমাদের রক্ষা করো। ভাই, অলমোস্ট এন্ড অফ দ্য ডিসকাশন। এত ভালো লাগলো, মানে আরো 3 ঘন্টা কথা বলি, বাট টাইম। কিন্তু আমি বুঝতেছি তুমি হচ্ছে অনেকগুলা শো করছো আজকে, সো আমি একটা শো এর অংশ। তুমি কি জামা চেঞ্জ করছিলা? হ্যাঁ, জামা চেঞ্জ করছি। 4টাতে করছো? 4টাতে 4টা করছি। আচ্ছা, ওকে। তো যেহেতু 4 নাম্বার, এরপর তোমার আরেকটা শো আছে। আরেকটা শো আছে, এইটা বলে দিলাম আমরা ক্যামেরা। আমি তো বলবোই, ঠিক আছে, এটা রাখলে রাখো, না রাখলে নাই, ঠিক আছে, এটা মজা। যাই হোক, না ভাই, আমি এনার্জি মোটেও হারাচ্ছি না, আমার জাস্ট চিন্তা হচ্ছে যে টাইমে কতটা কভার করতে পারবো। কোনো সমস্যা নাই, টাইম হ্যাজ নো ব্যারিয়ার। ভাইয়া, লাস্ট কোশ্চেন। শোনো, আমি একটা শো করছিলাম জিটিভিতে, হ্যাঁ, যে তুমি কে আমি কে। ওটাতে কোনো টাইমিং এর ইয়া ছিল, রাত 12টা থেকে আমি টেলিভিশনে বলছিলাম যে যতক্ষণ লাগে না চলবে। তো একটা শো হয়েছে, 1 মিনিট হয়েছে, 1 ঘন্টা 56 মিনিট ওটা চালাইছে পুরো টিভিতে রেকর্ড। হ্যাঁ, বলো। ওকে, আমরা যারা ইয়াং জেনারেশন আছি, 5 তারিখের আগ পর্যন্ত আমরা সবাই অ্যাপলিটিক্যাল ছিলাম, উই হেট পলিটিক্স। এরপর থেকে আমরা হয়ে গেলাম সবাই এক একজন পলিটিক্যাল, পলিটিক্স ছাড়া কিছু ভালো লাগে। আমাদের কি আসলে যারা নতুন জেনারেশন আছে তাদের পলিটিক্সে বেশি বেশি আসা উচিত? অফকোর্স বেশি বেশি আসা উচিত। এবং আমি মনে করি হাসিনা ন্যারেটিভ কি ছিল, হাসিনা ন্যারেটিভ ছিল আমি যা করতেছি করব, তোমাদের এত কিছু বোঝার দরকার নেই। আমি দেশ গোল্লায় নিয়ে যাব, আমি চুরি করব, আমি আরেক দেশের কান্দে দিয়ে দিব, আমি ট্রানজিট দিয়ে দেবো মাঝখান দিয়া, আমার এখানে এসে বর্ডারে মানুষ মেরে নিয়ে যাবে, আমি ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করে দিব আরেক দেশের জন্য, যা করব। আমার বাংলাদেশ ইম্পর্টেন্ট না, আমার কাছে ক্ষমতা ইম্পর্টেন্ট। বাংলাদেশের জনগণ গুলি মারা খাক, ঠিক আছে, আরেক দেশের ন্যারেটিভ প্রচার করার জন্য, আর মানে আরেকটা দেশের জন্য, পাশের দেশের দাদাদের জন্য আমি সব দিয়ে দিব, জীবন যৌবন আমি ওদের জন্য, ওদের দিয়ে। কথা তো সত্য। এই দাদাদের জন্যই তো 17 বছর আমরা গণতন্ত্রহীন, এটা অন্যতম কারণ, তো মিথ্যা না। তো আরেকটা জিনিস ছিল, তোমাদের এত বোঝার দরকার নেই পলিটিক্স, সব বুঝবো আমি আমার ভাইদেরকে, আমার বোনদেরকে, আমার এই জেনারেশনের ছেলেদেরকে যারা জেনজিতে আমাদের জেনারেশনের থেকে 10 টাইমস সাহসী যারা, তাদেরকে আমি অনুরোধ করবো, প্লিজ প্রত্যেকে পলিটিক্স নিয়ে প্রতিদিন গবেষণা করবেন, পলিটিক্স করেন, ওপেন পলিটিক্স করেন। এই যে আপনারা বলেন খারাপ, আপনাদের মুরব্বীরা, আপনাদের বাবারা মারা এটাকে খারাপ বলে, তোমাদের বাবা মা খারাপ বলে, আমার বাবা মাও খারাপ বলে, কিন্তু আমাকে বলতে হচ্ছে এটা নিয়ে কথা। অ্যাক্টিভিস্ট হয়ে উঠো, কথা বলো, কথা বলার প্রয়োজন আছে, পলিটিক্যালি সচেতন থাকো, যাতে আরেকটা হাসিনা বাংলাদেশে তৈরি না হইতে পারে। আমরা ইয়েট আনাদার হাসিনা অ্যালাউ করবো না। যদি আমরা কথা না বলি, যদি আমরা রাইট কাজটা না করি, যদি আমরা রাইট সমালোচনাটা না করি, যদি আমরা পলিটিক্স না বুঝি, ওয়ার্ল্ড সম্বন্ধে জানতে হবে, সারা ওয়ার্ল্ডের কি চলতেছে, এখন কেন ট্রাম্প এই স্ট্যাটাসটা দিল বুঝতে হবে, এখন কেন মোদি এই কথাটা বললো এটা বুঝতে হবে, কেন শাহবাজ শরীফ এই কথা বললো এটা বুঝতে হবে, কেন আহমেদ নিজাদ এই কথা বললো এটা বুঝতে হবে, কেন নেতানিয়াহু এই কথা বললো এটা বুঝতে হবে। এই আন্ডারস্ট্যান্ডিং আমাদের এই জেনারেশনে লাগবে। এই জেনারেশন যদি এটা নিয়ে বুঝে, ওয়ার্ল্ড পলিটিক্সটা বুঝে, জিও পলিটিক্সটা বুঝে, বাংলাদেশের অভ্যন্তরীণ পলিটিক্সটা বুঝে, তাহলে এটা আনাদার হাসিনা তৈরি হইতে খবর আছে। এটা পারবে না। সো আমি অনুরোধ করবো, আমার সবাইকে অনুরোধ, আপনারা প্রত্যেকেই হাসিনার এই ন্যারেটিভটাকে লাথি মারেন। না, পলিটিক্স করার দরকার নেই, এটা খারাপ জিনিস না, পলিটিক্স করবেন, এটা ভালো জিনিস। পলিটিক্স করেই আপনি দেশের পরিবর্তন ঘটাইতে পারবেন, অন্য কিছুতে পারবেন না। সো পলিটিক্সকে আপনাকে স্বাগতম জানাইতেই হবে, এটাকে ওয়েলকাম করতেই হবে। এবং খুবই ভালো লাগতেছে যে ডাকসু নির্বাচন হয়েছে, খুবই ভালো লাগতেছে ডাকসু নির্বাচন হয়েছে। এটার রেজাল্ট নিয়ে অনেক ধরনের কন্ট্রোভার্সি আছে, এক সময় এক এক দল এক একভাবে এটাকে পোর্ট্রে করছে, আমি জানি, সেটার মধ্যে আমি ঢুকতেছি না, সেটা একটা লং ডিসকাশন হয়ে যাবে।
এটার মধ্যে আমি ঢুকতে চাইও না। কিন্তু আমি যেটা বলতে চাই, ফোকাস অন দ্যাট পয়েন্ট, যে এই জাকসু দিয়ে কি ঘটলো, ভালো কিছু কি ঘটলো এটাই। একজন আবিদকে, একজন হামিমকে, একজন মায়েতকে, একজন সাদিক ক্যাম্পকে, একজন ফরহাদকে বা একজন মহিনকে, হ্যাঁ, আমরা আবার নতুন করে চিনলাম। বা অন্যান্য যে প্যানেল, এই যে উমামা, এই যে বাকের, হ্যাঁ, তাদেরকে আবার নতুন করে আমরা আবিষ্কার করলাম, আবার দেখলাম তাদের সুন্দর সুন্দর কথা বক্তব্য শুনলাম, তারা আবার হিরো হয়ে উঠলো। এই ওয়েদারটাই তো দরকার। চমৎকার। মানে হার জিত বাদ দাও, 1 বছর পরে আবার নির্বাচন হবে, ইটস নট আ বিগ ডিল, 1 বছর চলে যাবে আবার দেখতে দেখতে। কিন্তু দ্য বিউটি, এই যে একটা শ্বাস পজিটিভটা দেখি আমরা খারাপ কথা বলতে পারি, হ্যাঁ ও জোর করে নিয়েছে, এই করছে সেই করছে, এটা হয়েছে ওইটা হয়েছে, অনেক কথা বলতে পারি, ওটা করলো কেন, ওটা করলো কেন, এটা ভিতরে রাজনীতি মাঠে থাকবেই, এটা তো পলিটিক্সে হয়। কিন্তু পজিটিভ আউটকামটা দেখি, দ্য বিউটি হচ্ছে এটাই। এই জন্যই বললাম যে সবাইকে ওই জায়গাটায় আসতে হবে, যে আমরা যেন সবাই একটু পলিটিক্যালি সচেতন থাকি, এবং থাকাটা খুব জরুরি বলে আমি মনে করি, এবং বাংলাদেশের থাকা উচিত। আমি একটু এই সুযোগে বলে দিই, সেটা হচ্ছে যে পলিটিক্যাল কন্টেন্ট, আমি যে 3টা লাল জুলাই, নাস্তা আর লাঞ্চ, এই 3টা কন্টেন্ট আমাদের তৈরি করা জুলাইয়ের পরে। এটা কোনো ধরনের কোনো পৃষ্ঠপোষকতা আমাদের ছিল না, অলমোস্ট নিজেদের প্রডিউস করা। বিজয় ভাই নামে একজন আছে, উনি প্রডিউস করছিলেন, ওনাকে থ্যাংক ইউ জানাতে চাই এই শোর মাধ্যমে। সো উনি এটা করছিলেন, রাহাত, শান্তনু ভাই, সাফায়েত ভাই, হাদি ভাই বা অন্যরা। ওইটা নিয়েও তো আমার কোশ্চেন আছে, এটা একটা ভালো জায়গায় চলে আসছে। আমি এটা তুমি প্রশ্ন করেন, আমি বলে দিই। অনেকেই বলে যে দেখো রাশিদ আমাকে বলে, পান্না ভাইয়ের সাথে তো অমুকের ভালো সম্পর্ক, অমুক অ্যাক্টিভিস্টের ভালো সম্পর্ক, ও ট্যাগিং করে দেয় আমাকে, আমি ওর লোক, আমি তার লোক। ভাই সবাই আমাদের সবার লোক বলে, জানো কি একটা বিপদের মধ্যে পড়ছি। তার মানে ভাই আপনি নিউট্রাল। ভাই আমি কি বিপদে আছি, ও কয় তুমি ওর লোক, ও কয় তুমি ওর লোক। আমি না আসলে কারোরই লোক না, আমি আবার সবারই লোক। কারণ আমি তো আন্দোলনে আমি একটা বেসিক জায়গা খুব মেনটেন করে বিশ্বাস করি, সেটা হচ্ছে জুলাইয়ের আগে পূর্ববর্তী সময়ে যারা সবাই একসাথে আন্দোলন করছে হাসিনা বিরোধী, তারা সবাই আমার ভাই। আমি ওদের সাথে সমাজে সম্পর্ক খারাপ করতে চাই না, যদি তারা আমার সাথে না করতে চায় মারামারি। হ্যাঁ, আমি ফাহাম আব্দুল সালামকেও ভালোবাসি, আমি পিনাকিরাও পছন্দ করি বা ভালোবাসি। আমি একটা উদাহরণ দিলাম, আমি জুলকারনাইন স্যারকেও আমি অন করি। 24-এর আগের কথা বলতেছি, 24শে জুলাইয়ের আগে যে ভূমিকা এই মানুষগুলোর, কারণ আমি এদের নাম একসাথে কেন নিলাম, এটার জন্য আমার গালি খেতে হইতে পারে তাদের কাছ থেকে। কেউ আমার টেক্সট, এই তো এটা কেন বললি, হইতে পারে কিন্তু এরকম, বা তুমি এটা কেন বললি, এটা হইতে পারে। কিন্তু আই ডোন্ট কেয়ার, আমি এই জিনিসটা তাদেরকে বুঝাতেই পারতেছি না যে ভাই আমি আপনাদের সবাইকে, কনক সালোয়ারকেও তো আমি পছন্দ করি, মাহমুদুর রহমান স্যারকেও তো আমি রেসপেক্ট করি। আমি তো ইলিয়াসের ভূমিকাও আমি বাদ দিতে পারতেছি না, আমি তো একজন শাহাদ আলমের কথাও আমি বাদ দিতে পারতেছি না। জুলাইয়ের আগে এখন তো আপনাদের মধ্যে মারামারি, কাটাকাটি, ফাটাফাটি হইতেছে, আপনারা আপনাদের এক একটা ক্যাম্পে যে বৈশা রয়েছেন, এটা আপনারা করতেছেন। আমারে ভাই মাঝখানে টাইনা, আমি ভাই একটা চুইংগাম হয়ে গেছি ভাই। আমি যে কি যে একটা সিচুয়েশনের মধ্যে আছি, আমার যে কি সাফোকেটেড লাগে এই সিচুয়েশন গুলা, মানে কষ্ট লাগে ভাই, আমার খুব খারাপ লাগে এনাদের এই আইডিওলজিক্যাল ফাটাফাটি মারামারির কারণে, এবং অনেক বেশি পার্সোনাল হয়ে যায়, তারা প্রত্যেকেই পার্সোনালি নিয়ে নেয় জিনিসগুলো, মানে একজনের পার্সোনালি অ্যাটাক করে খুব বেশি। এবং আমি তখন মানে আমার মতো যারা চাই যে তারা এক থাকুক না এক, মানে হয়তো ডিফারেন্স থাকতে পারে, পার্সোনালি অ্যাটাক না করে তারা একত্রে অ্যাটলিস্ট তারা একটা মিনিমাম সম্মানটা বজায় রাখুক, যখন থাকে না তখন আমার খুব কষ্ট হয়। আবার কি করে অমুকে আমার ট্যাগ দেয় তুই ওর লোক, আবার অমুকে আমার ট্যাগ দেয় আমি ওর তার লোক, হে কয় তুই হের লোক, হে কয় আমি হের লোক। কি যে একটা বিপদের মধ্যে পড়ছি রে ভাই আমি। ঠিক আছে, কিন্তু আমি যে কারো বুঝাতে পারতেছি না যে আমি আসলে সবারই লোক, আমি আমার সবারই ভাই, না আমি কারোর সাথে সম্পর্ক নিজেদের খারাপ করতে চাই না, আমি চাই না। ভাই আপনি সবাইকে আজকে বলেন আমি তোমাদেরই লোক। আমি ভাই আপনাদেরই লোক, আমি তোমাদেরই লোক, আমি তোমাদেরকে জুলাইয়ের আগের কথাটাই আমি বারবার মনে করি। আমি আসলে মনে করি ওই সময়টা, যে সময়টা সবচেয়ে খারাপ সময় ছিল, যখন আপনাদেরকে দেখা আমার মতো কিছু মানুষ, যখন হয়তো অনেকের সাথে আমার পরিচয় ছিল না, কিন্তু বেঁচে ছিল, তাদের বিপ্লবের আগুনটা তাদের বুকের ভিতরে জ্বলজ্বল করতেছিল, তারা বিশ্বাস করতে একদিন বাংলাদেশ স্বাধীন হবে, এবং সেটা হয়েছে। কিন্তু দুঃখজনক স্বাধীনতার পরে আপনাদের কি হলো আল্লাহ ভালো জানে। ফ্যান্টাস্টিক। বান্না ভাই আগে বলেন, শুরুতে যেমন বলছেন মনে হচ্ছে এটা আমার শো, এটা আসলে ফিল হয়েছে কিনা কথা বলার পরে? না, তোমার শো আমার শো দুইটাই মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে এটা রাশিদের শো, এটা রশিদের শো, দুইটাই। হ্যাঁ, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। মানে না ভাই, একটা রাউন্ড আছে, শেষ হয়নি। হ্যাঁ প্লিজ বলো না। সেটা হচ্ছে আমি আপনাকে কয়েকটা নাম বলবো, এখন ভাই রিল তো আমার লাগবে, এটা তো আপনি বুঝতেছেন, তাই এই রাউন্ড। আমি আপনাকে কয়েকটা নাম বলবো, এই নামগুলা শোনার পরে
আপনার মাথায় যে ওয়ার্ডটা আসবে বা যে সেন্টেন্সটা আসবে আপনি সেটা বলবেন। শুরু করবো। ফার্স্ট নেম আজমেরি হক বাঁধন। এক সময় কন্ট্রোভার্সি ছিল, এখন উনি সাহসী। সোহানা সাবা। আল্লাহ ওনাকে হেদায়েত দান করুক। মেহের আফরোজ শাওন। আল্লাহ ওনাকে হেদায়েত দান করুক। 4 নাম্বার নামটা কার নিব বলেন তো? যার ইচ্ছা নাও। আপনি একজনকে ধরেন। না, তুমি তো রিল চাইতেছো, তুমি রিলের মতো করে কও। আরো 5টা নাম বলো, অসুবিধা নেই। আমি তো কাউকে গালি দিচ্ছি না, আমি হেদায়েত চাইতেছি, আমি মানুষের কাছে চাইতেছি। আমার কাছে মনে হইতেছে যে সুযোগ আছে, মানে ভালো, মানে রাইট কাজটা করা, করুক না, সমস্যাটা কি? চঞ্চল চৌধুরী। 5 নাম্বার তৌহিদ আফ্রিদি। আমার মনে হয় হেদায়েত হচ্ছে, ঠিক আছে, চলতেছে, ইটস গোয়িং অন। হ্যাঁ, কিন্তু ওর না সুযোগ ছিল এখানে র্যাপিড আনসার টাইপের না দিয়ে, র্যাপিডলি না বলে উত্তরটা আমি একটু ছোট করে বলি, একটু ইয়া করে বলি। ওর না একটা অপরচুনিটি ছিল এই পুরো জিনিসটা রাইট করে ফেলার। আমি মনে করি তৌহিদ আফ্রিদির সুযোগ ছিল, সেটা হচ্ছে শহীদ আফ্রিদি যদি ভুলটা স্বীকার করে, সত্যি সত্যি মন থেকে স্বীকার করে, সে যদি জুলাই যে সময় যারা আহত হয়েছে, যে মানুষগুলো আক্রান্ত হয়েছে, তাদের পাশে যে দাঁড়ায় যেত, এবং মন থেকে, ফেক না, মানুষ ফেক ধরতে পারে, এখন আর ওই দিন নাই। আর অনেস্টলি যদি সেটা ওন করে ফেলতে পারতো, তাহলে মানুষ ওকে ভুলে যেত, ওকে মাফ করে দিত। হ্যাঁ, কিন্তু ওর কারণে যেটা হচ্ছে, বাকি ইনফ্লুয়েন্সাররা আবার তাদের কথা মনে পড়ছে, আমাদের ওই ফ্রেমটার ছবিটার কথা মনে পড়ছে, হাসিনা মাঝখানে দাঁড়ায়া সবাই কেলাইতেছে, এবং সেই কেলানির দল এখন ফরচুনেটলি অর আনফরচুনেটলি তাদেরকে এখনো পেট্রোনাইজ করতেছে। এই গভর্নমেন্টের ভেতরে বসে থাকা লোকগুলো তাদেরকে পেট্রোনাইজ করতেছে। পেট্রোনাইজ মানে পারলে সুসু করা দিতেছে লিটারেলি, ঠিক আছে? এটাও কিন্তু একসময় হিসাব হবে, এই আকামগুলো করতেছে। এবং দুঃখজনক একটা কথা বলি, মাত্র মনে পড়লো, এই পয়েন্টটা না বললে তো মনে হইতো শালার পরে যে আফসোস করতাম ইয়া করে। আমার খারাপ লাগে কি জানো, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে মানুষটাকে সবাই রেসপেক্ট করে, অপোনেন্টও রেসপেক্ট করে, অপোনেন্ট পার্টি যারা পলিটিক্স করে, তাকে যারা আগুন সন্ত্রাসী হিসেবে আখ্যা দিচ্ছেন, তার বাড়ি যারা ঘেরাও করছে, যেসব অভিনেতা অভিনেত্রী, তাদের সিনেমা দেখে হইতেছে আমাদেরই ভাই ব্রাদার, বিএনপি করে তারা, অনেকেই আছে। ছবি দেখা এটার বিশাল বিশাল স্ট্যাটাস মারে। আমি না লিটারেলি তাজ্জব বনে যাই, আমি কি এটা কি ভাই, মানে উনার না লিখে উনার আমি বুঝলাম যে আপনার অনেক ভাল লাগছে, আপনি অনেক খুশি হয়েছেন সিনেমাটা দেখে, কিন্তু আপনার তো মাথায় রাখতে হবে যে এই সেই লোক যে লেজিটিমেসি ক্রিয়েট করছিল খালেদা জিয়াকে জেলে রাখার জন্য, জেলে ঢোকানোর পেছনে যে কয়টা লোক লেজিটিমেসি ক্রিয়েট করছিল, তার মধ্যে সেও একটা নিয়ামক শক্তি। আপনি কি করে তাকে এনডোর্স করেন? এটা তো করতে পারেন না। আরেকটা কথা না বললেও না, এটাও বলতে ভুলে যেতাম, আমি এটা বলে ফেলি। ডাকসু নির্বাচনের সময় আমি দেখছি যারা অনেক বড় বড় নিজেদেরকে বিএনপির কামের লোক মনে করেন, বড় বড় কথা বলে, বিএনপি শুভাকাঙ্ক্ষী বা বিএনপি করে দাবি করে, আমি শিওর যে তারা অনেক টপ লিডারশিপের সাথে দেখাও করছে, বড় বড় বিএনপি নিজেদেরকে প্রমাণ করে আসছে। আমাদের ডাকসু নির্বাচনে ছাত্র দলের কয়টা ছেলের পোস্ট শেয়ার করছে, বললাম আমি কথাটা, দেখো তাদের টাইমলাইনে যে খুঁজছে, অন্য প্যানেলের মেম্বারদের প্রমোট করছে। এই কথা আমি বলার পরে আমি খারাপ হয়েছি আরো, আমি এটা লিখছি তো ফেসবুকে, এটা আজকে বললাম। এই দুঃখগুলো কোথায় রাখবো? যখন ছেলেগুলো জান পরান দিয়া 20 দিনের ক্যাম্পেইনে ফাইট করতেছে, তখন আপনারা অন্য ক্যাম্পেইনের অন্য ছেলেদেরকে প্রমোট করছেন, তাদের হয়ে একটা ভোটও চাইতে পারেননি, একটা রিকোয়েস্টও করতে পারেননি। করতেন, হ্যাঁ আমরা ভিতরে ভিতরে করেছি, ওপেন তো কি করছেন সেটা জরুরি। আপনিও তো গুপ্ত হয়ে গেলেন রে ভাই। হ্যাঁ, আপনি যে গুপ্ত গুপ্ত ট্যাগ দেন, আপনি তো বড় গুপ্ত, এটা কোন না কেন? শুনেন, আমি আবারও এন্ড নোটে বলে দিচ্ছি তোমাকে ভাই, আমার পয়েন্টটা, আমার বেসিক ইজ ভেরি ক্লিয়ার, সেটা হচ্ছে জুলাইয়ের শক্তি যারা, আমি তাদেরকে ব্যাশ করি না, এবং আমাকে দিয়ে ব্যাশ করাইতে পারবে না, আমি ব্যাশ করবো না, কারণ 17 বছরের তাদের সাথে একসাথে জার্নি, তাদের খারাপটাকে আমি খারাপ বলবো, কিন্তু ওই যে জঘন্য ভাষায় ট্যাগিং করে গালি দেওয়া, কন্টিনিউসলি গালির উপর রাখা, নো সরি, পারবো না এটা করতে, এটা ইট ইজ নো মাই গেম।
দিস নট মাই বল গেম, দিস ইজ নট মাই পলিটিক্স। আমি তোদের স্টাইলে বা আপনাদের স্টাইলে বা তোমার স্টাইলে আমি রাজনীতি করব না, আমি আমার স্টাইলেই করব। আমার নিজস্ব ধারণা আছে, আমার নিজস্ব জ্ঞান আছে, বুদ্ধি আছে, আমার পড়াশোনা আছে। তোমার পড়াশোনায়, তোমার বুদ্ধিতে, আপনার জ্ঞানে, আপনার বুদ্ধিতে যেটা কুলায় সেই পলিটিক্স আপনি করেন, আপনারা না করি নাই আমি। আমারটা আমারে করতে দেন, আমাদেরটা আমাদেরকে করতে দেন। আমরা পজিটিভ পলিটিক্স করতে চাই, আমরা কনস্ট্রাকটিভ পলিটিক্স করতে চাই, আমরা কনস্ট্রাকটিভ এবং কনভিকশন, ফিউচারিস্টিক এবং ইউথকে স্বপ্ন দেখানোর জন্য পলিটিক্স করতে চাই, যেটার ভেতরে খারাপ কথার চাইতে ভালো কথাই বেশি, খারাপ কথা খুব অল্প, খুবই থাকে না যে একদমই কাউন্ট করা যায় না খারাপ কথা, এরকম চালের ভিতরে খুঁত, এরকম দু একটা কথা থাকতে পারে ভুলবশত, তাও চেষ্টা করবো খুঁত না রাখতে। কিন্তু আমরা পজিটিভ পলিটিক্স করে ছাড়বো। বাংলাদেশে পলিটিক্স পজিটিভ হইতে হবে। আপনাদের ট্যাগিং, আপনাদের জঘন্য লেভেলের বাজে নেগেটিভ বুলশিট লেভেলের পলিটিক্স চলবে না। এই জেনারেশন এটাকে অবশ্যই অবশ্যই নতুন ভোটাররা এটাকে ব্যালটে বিপ্লব করে এটাকে জবাব দিবে, আপনাদেরকে উচ্ছিষ্ট হিসাবে দেখাই দিবে, বারবার মনে করে দিবে আপনার উচ্ছিষ্ট অংশ। যারা পজিটিভ করে, যারা পজিটিভ কথা বলে, তারাই বারবার জয়ী হয় ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেই জয়ী করবেন ইনশাল্লাহ ভাইয়া। এন্ড থ্রু দ্যাট আজকের মতো সাইন আউট করি এপিসোড থেকে। থ্যাংক ইউ রাশিদ। আসসালামু আলাইকুম।